ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রত্যেকে শুভ সকাল জানাচ্ছি। আশা করি প্রত্যেকে ভালো আছেন। আমি আজকে লাইভ ক্লাস শুরু করতেছি এখন। শুরু করে ফেলছি ইতিমধ্যে এখনই। আশা করি আপনারা আমার সাথে যুক্ত হবেন। আর যারা যুক্ত হতে পারবেন না, আমার চ্যানেল থেকে পরবর্তী এটা ভিডিওটা দেখতে পারবেন। আমি ভিডিও এখানে আপলোড স্ট্রিমেও থাকবে, পাশাপাশি সেটা আমি আবার আপলোডও করব। মানে একই ক্লাস দুইভাবে থাকবে, লাইভ স্ট্রিমেও থাকবে প্লাস আপলোডও পাবেন, দুই জায়গায় পাবেন আপনারা। তা আশা করি সমস্যা হবে না ভিডিওর জন্য, ক্লাসের জন্য। তো আজকের ক্লাসটা একটু বড় হবে। আজকের ক্লাসটা একটু বড় হবে কি জন্য? আজকের ক্লাসটা হচ্ছে যে এই কর্সিডের আমার সপ্তম ক্লাস। এই ক্লাসটা একটা বড় একটা অঙ্ক নিয়ে আলোচনা করবো আমি। অনেক বড়, এই যে অঙ্কটা ইতিমধ্যে আমি করি নাই, আজকে নিয়মটাও নতুন, নিয়মও বেশি হবে, কাজও বেশি হবে, পাশাপাশি অঙ্কটাও বড়। সেজন্য আপনাদের ধৈর্য ধরে দেখতে হবে এবং শুনতে হবে, সাথে সাথে বুঝে নিতে হবে। আচ্ছা, তো আজকের অঙ্ক করার আগে আমি বরাবরের মতো আমার চ্যানেল খুঁজে পাওয়ার জন্য আমি যে তথ্যটা দিয়ে থাকি আপনাদের প্রত্যেককে, তথ্যটা আগে একটু দিয়ে ফেলি, তারপর আমি আমার কাজ শুরু করব। আমাকে খুঁজে পাওয়ার জন্য আপনাদের কি করতে হবে? ইউটিউবে যেতে হবে। কোথায় যেতে হবে? ইউটিউবে গিয়ে আপনাদেরকে আমার নাম চার্জ করতে হবে। আমার নাম চার্জ করে খুঁজে নিতে হবে। এই যে আমি এখন লাইভে আসছি, যারাই ইতিমধ্যে আমার সাথে যুক্ত আছে, যারা ইতিমধ্যে যুক্ত হয়েছেন, কিভাবে যুক্ত হতে হয়েছেন? যারা আমার লাইভ চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তারা ইতিমধ্যে আমার সাথে যুক্ত আছে। তাদের মধ্যে যখনই আমি লাইভে ক্লাস আসবো, এই যে তাদের মধ্যে নোটিফিকেশন চলে যাবে এবং লাইভ নাও এটা দেখা যাবে। আপনারা লাইভ নাওতে ক্লিক করে সাথে সাথে কি করা যাবে? আমার ক্লাসের মধ্যে অন্তর্ভুক্ত হওয়া যাবে। যেমন আমি যদি আমার লাইভ নাওতে আমি ক্লিক করি, তাহলে আমি দেখাই আমার ক্লাসটার মধ্যে আমি যাচ্ছি, যে সেখানে আপনাদের দেখাচ্ছি। এই যে লাইভ নাও ক্লাসটা, আমার লাইভ নাও ক্লাসটা দেখা যাচ্ছে। ইচ্ছে করলে এই কমার্স একাডেমি আমার চ্যানেলের নামে ক্লিক করলে কমার্স একাডেমি আমার চ্যানেলে যাওয়া যাবে। এই এখানেও লাইভ নাও দেওয়া আছে, লাইভ নাও ক্লাস, এটাতে ক্লিক করলে আমার এই বর্তমান ক্লাসটা দেখা যাবে। আশা করি আমি আপনাদের বুঝাতে পারলাম কিভাবে লাইভ নাও থেকে এই যে আমার লাইভ নাওটা আমাকে খুঁজে পাবেন। এটা একটা হয়ে গেল। এরপর হয়ে আছে যে আবার এই চ্যানেলে গিয়ে যাদের একেবারে নতুন হয়ে আমার মেসেজটা পাইছেন আজকে বা আমার সাথে যুক্ত আছেন, তাদের কি করতে হবে? তাদের এই ইউটিউবে চার্জ বক্সে এসে জীবন, যেটাই জীবন এস আই আর জীবন স্যার লিখে এন্টার দিলে সাথে সাথে আমার ক্লাসগুলো চলে আসবে। আমার অতীতে যত ক্লাস করছি তা চলে আসবে। সাথে সাথে এখন যেটা লাইভ করছে, এই যে লাইভ নাও, এটাও চলে আসবে। এখান থেকে যে কোনো একটা ক্লাসে ঢুকে কি করা যাবে? যে আমি একটা পুরনো ক্লাসের মাধ্যমে ঢুকে যাচ্ছি, এটার মাধ্যমে যাচ্ছি, আপনারা আমার চ্যানেলের সাথে যুক্ত হতে পারবেন। এই যে এইতে চলে আসছি চ্যানেলে, এখানে এসে যুক্ত হওয়া যাবে। হুম, তো দেখা যাচ্ছে। তাহলে যুক্ত হওয়া যাবে। আশা করি আমি আপনাদের বুঝাতে পারলাম। আর আমাকে কি কি শব্দ দ্বারা যুক্ত করতে পারবেন, আমার এই চ্যানেলের উপরে লেখা আছে। আপনারা চ্যানেলের উপরে এই যে আমাকে ইউটিউবে পেতে হলে টাইপ করুন বেস্ট কমার্স একাডেমি, और কমার্স একাডেমি, और জীবন স্যার, और বাংলাদেশ জীবন স্যার। এখানে 5টা কিওয়ার্ড আছে, যে কোনো একটা কিওয়ার্ড দিয়ে আপনারা টাইপ করে আমাকে কি করতে পারবেন? খুঁজে পাবেন এবং আমার চ্যানেলের সাথে যুক্ত হতে পারবেন। তাহলে আমার সাথে যুক্ত হওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখতে হবে। তাহলে আপনারা আমার সাথে কি করতে পারবেন? ক্লাসে অংশগ্রহণ করতে পারবেন। আর আমি যখনই যে ভিডিওটা আপলোড করি, সাথে সাথে আপনারা ভিডিওটা পেয়ে যাবেন। এই হচ্ছে আমাকে পাওয়ার ওয়েটা। তাহলে আমি আর কথা না বাড়িয়ে আমার কাজে চলে যাই। আমার আজকের অঙ্কের মধ্যে আমি কথা না বাড়িয়ে কাজে চলে যাব। হ্যাঁ, আমার আজকের অঙ্ক যেটা শুরু করব সেটা নিয়ে এখন আলোচনা করব।
আশা করি আপনারা যুক্ত আছেন। যারা যুক্ত হন নাই হয়ে যাবেন, আর যুক্ত না হলেও সমস্যা হবে না। আমার চ্যানেল থেকে পরবর্তীতে কি করতে পারবেন, এই ক্লাসটা অবশ্যই খুঁজে নিতে পারবেন, এর জন্য সমস্যা হবে না। তাহলে আমি ক্লাস শুরু করতেছি। আজকের অঙ্কটা একটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, কেননা এই অঙ্কটা এই এই অঙ্কটা এখন যে অঙ্কটা করব সেই অঙ্কটা হচ্ছে টেন্ডার কস্ট। টেন্ডার কস্ট, এতদিন পর্যন্ত আমরা যে অঙ্কটা করেছিলি সেই অঙ্কটা ছিল যে অনলি কস্ট, মানে একটা ধাপ। আর টেন্ডার কস্ট এটা এই ক্যালকুলেশন সহ তিনটা ধাপ অতিক্রম করতে হয়, প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ এবং তৃতীয় ধাপ। প্রথম ধাপে আমাদের এতদিন অঙ্ক যেরকম করছিলাম এরকম একটা চার্ট করতে হবে, কস্ট তৈরি করতে হবে। দ্বিতীয় ধাপে করতে হবে কিছু ক্যালকুলেশন করতে হবে। তৃতীয় ধাপে আবার একটা কস্ট করতে হবে। তাহলে কয়টা ধাপ? তিনটা ধাপ। এবং এই যে এটা টেন্ডার কস্ট কিভাবে বুঝবেন এটাও আমি বুঝিয়ে দিব, কোনটা টেন্ডার কস্ট কোনটা নর্মাল কস্ট সেটা বোঝার ওয়ে আছে, সেটা আমি বুঝিয়ে দিব। ইতিমধ্যে নর্মাল কস্টের অঙ্কগুলো আপনারা দেখেছেন। এখন আজকে আমি টেন্ডার কস্ট এবং নর্মাল কস্টের সাথে তুলনা করলে প্রশ্নের মধ্যে দেখলে বুঝতে পারবেন যে ওইটা থেকে এটার ব্যতিক্রম কি আছে। আশা করি বোঝা যাবে জিনিসটা। তাহলে এই টেন্ডার কস্টে কি করতে হবে? টেন্ডার কস্টে তিনটা পার্ট করতে হবে। কয়টা পার্ট? তিনটা পার্ট। এক কি? এক হচ্ছে প্রথম যে কস্ট করছি সেটা। দ্বিতীয়ত হচ্ছে আমাদের এই কি কিছু ক্যালকুলেশন করতে হবে। তৃতীয় হচ্ছে আর একটা কস্ট করতে হবে। তিনটা কস্ট, দুইটা কস্ট, কিছু একটা ক্যালকুলেশন, এগুলোর মাধ্যমে অঙ্কটা করতে হয় টেন্ডার কস্ট। অঙ্কটা একটু বড় তুলনামূলকভাবে, বেশিরভাগই এই অঙ্কগুলো সি পার্টে দেয় 10 নম্বরের জন্য। তাহলে আপনারা অঙ্কটা করে ফেলবেন। আর এই অঙ্কটা কাদের কাদের জন্য প্রযোজ্য হবে? বিবিএ পাস কোর্স স্টুডেন্ট। বিবিএ বিশাল, বাংলাদেশের সবচেয়ে বেশি স্টুডেন্ট আছে বিবিএ পাস কোর্সে। বিবিএ পাস কোর্সের স্টুডেন্টের থার্ড ইয়ারে মানে ফাইনাল ইয়ারে কস্ট অ্যাকাউন্টিং এর বই এই অধ্যায়টা আছে কস্ট। এটা প্রথম অধ্যায় বা দ্বিতীয় অধ্যায়ের মধ্যে, প্রথম অধ্যায়ের মধ্যে থিওরি, দ্বিতীয় অধ্যায়ের মধ্যে এটা আছে কস্ট কস্ট অধ্যায়টা বা স্টেটমেন্ট অধ্যায়টা, ব্যয় বিবরণী। তারপর এটা আছে কোথায়? যারা বিবিএ অনার্স থার্ড ইয়ার আছে অ্যাকাউন্টিং গ্রুপে, এদের এই কস্ট অ্যাকাউন্টিং বইও আছে, এদের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বই আছে। কস্ট অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, এই দুইটা বই আছে। আর এই অধ্যায়টা যারা বিবিএ অনার্স ম্যানেজমেন্ট নিয়ে পড়ালেখা করতেছে তাদের তাদের কোরিয়ারে আছে, তাদের থার্ড ইয়ারে আছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং আছে। গেল গেল এই বিবিএ অনার্স অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট এবং বিবিএ পাস কোর্সের স্টুডেন্ট। এরপর কাদের আছে? এমবিএ ফার্স্ট ইয়ার অ্যাকাউন্টিং, যারা এমবিএ ভর্তি আছে ন্যাশনাল ইউনিভার্সিটির অধীনে এদের ফার্স্ট ইয়ার অ্যাকাউন্টিং এ আছে। আবার ম্যানেজমেন্টও আছে, যারা ম্যানেজমেন্ট সাবজেক্ট নিয়ে ভর্তি হয়েছে এদেরও আছে। আর কাদের আছে? যারা এমবিএ অ্যাকাউন্টিং ফাইনাল ইয়ার আছে, এদের একটা অধ্যায়ের সাথে আংশিক এটা যুক্ত আছে। তাহলে এটা এটা কোথায় 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 আছে? এটা বিবিএ, এমবিএ, বিবিএস পাস সব জায়গায় আছে এক কথা এই অধ্যায়টা। আবার ধরতে গেলে এটা ইন্টারও আছে, এটা 9-10ও আছে। 9-10 এ বাংলা আছে, ইন্টারের মধ্যে বাংলা আছে, এখানে ইংরেজি করতে হয়। 9-10 থেকে শুরু করে একদম এমবিএ ফাইনাল ইয়ার পর্যন্ত এই অধ্যায়টা আছে। ভালো করে জানবেন এবং বোঝার চেষ্টা করবেন। তাহলে আমি অধ্যায়ের মধ্যে চলে যাচ্ছি। From the following particulars, prepare a statement of cost sheet. নিচের তথ্য থেকে cost sheet তৈরি করো। নিচের তথ্যকে কি করে করো? cost sheet তৈরি করো। cost sheet কি কি? The cost of material used. cost of material use বের করতে বলা হচ্ছে, কাঁচামালের ব্যবহার। The work cost, কারখানা ব্যয় বের করতে বলা হচ্ছে। cost of goods sold, বিক্রিত পণ্যের ব্যয় বের করতে বলা হচ্ছে। The percentage of works on cost to productive wages, এই যে নতুন কিছু কথা আসতেছে এখন। The percentage of cost of work, নোটিফিকেশনের জ্বালায়ও কাজ করা যাচ্ছে না। The percentage of work on cost to productive wages. প্রোডাক্টিভ ওয়েজেস মানে উৎপাদন মজুরির উপর কারখানা পরিচালিত। অন কস্ট শব্দের অর্থ উপরিব্যয়। উপরিব্যয়ের অন্য শব্দ পরোক্ষ ব্যয়। আমরা জানি ব্যয় দুই রকম, প্রত্যক্ষ ব্যয়, পরোক্ষ ব্যয়। এটা অন কস্ট এবং ওভারহেড সেম শব্দ। অন কস্ট যে কথা, ওভারহেডও একই কথা। তাহলে প্রোডাক্টিভ ওয়েজেস, দ্য পার্সেন্টেজ অফ ওয়ার্কস অন কস্ট টু প্রোডাক্টিভ ওয়েজেস, উৎপাদন মজুরির উপর কারখানা পরিচালকদের পার্সেন্টেজ মানে শতকরা হার নির্ণয় করতে বলা হচ্ছে। এই একটা নোট, এটা নতুন কথা, এটা আজকে আমরা শিখব। তারপর বলা হচ্ছে দ্য পার্সেন্টেজ অফ জেনারেল অন কস্ট টু ওয়ার্ক কস্ট। ওয়ার্ক কস্ট মানে কারখানা ব্যয়। কারখানা ব্যয়ের উপর
সাধারণ খরচের শতকরা, সাধারণ উপরিখরচের শতকরা হার, কারখানা ব্যয়ের উপর সাধারণ উপরিখরচের শতকরা হার। এই দুইটা জিনিস নতুন আইটেম, এই দুইটা জিনিস আমরা আজকে শিখবো। টেন্ডারের অঙ্কের মধ্যে এগুলো গুরুত্বপূর্ণ। আমি যখন টেন্ডারে কাজ করবো তখন এটা নিয়ে আরো কথা বলবো। আপাতত আমরা পড়ে যাচ্ছি। এরপর কি কি আছে? স্টক অফ র মেটেরিয়াল মজুদ দেওয়া, র মেটেরিয়াল মজুদ দেওয়া আছে 31/12/2005 সাল। দেখি তারপর সাল কি আছে? 2005 সাল আছে, এদিকে 2006 সাল আছে। তাহলে ডিসেম্বর 12 2005 সালে, আর এটা হচ্ছে ডিসেম্বর 12 2006 সালে। তাহলে এটা হচ্ছে ওপেনিং, এটা হচ্ছে দেখি ক্লোজিং। যেহেতু এখানে বছরের শেষ তারিখ দিছে, সেজন্য একটু খুঁজে নিয়ে দেখতে হবে তারপর একটা তারিখ ঠিক আছে কিনা। আর এইটা তাহলে ডিসেম্বরের 31 তারিখ 2005 সালের প্রারম্ভিক মজুদ ধরতে হবে বা ওপেনিং স্টক ধরতে হবে, এবং স্টক অফ র মেটেরিয়াল 31/12/2006 সমাপনী মজুদ ধরতে হবে। তাহলে কি কি আছে? ওপেনিং স্টক অফ র মেটেরিয়াল কাঁচামালের প্রারম্ভিক মজুদ, আর এখানে আছে স্টক অফ র মেটেরিয়াল 31 ডিসেম্বর কাঁচামালের সমাপনী মজুদ। তারপরে স্টক অফ ফিনিশ গুডস তৈরি মালের প্রারম্ভিক মজুদ দেওয়া আছে, স্টক অফ ফিনিশ গুড তৈরি মালের সমাপনী মজুদ দেওয়া আছে। আমি মাউস দিয়ে দেখাচ্ছি, মুখে বলতেছি, মাউস দিয়ে দেখাচ্ছি। পারচেস অফ র মেটেরিয়াল, পারচেস অফ র মেটেরিয়াল কাঁচামাল ক্রয় দেওয়া আছে 1,46,000। প্রোডাক্টিভ ওয়েজেস উৎপাদন মজুরি দেওয়া আছে 99,400। সেল অফ ফিনিশ গুডস তৈরি মাল বিক্রয় দেওয়া আছে 2,96,000। সেল অফ ফিনিশ গুড, এটা কি? তৈরি মাল বিক্রয়, দ্যাটস মিন সেলস। সেল অফ ফিনিশ গুডস এর কথা, সেলসও সেম কথা। দেওয়া আছে 2,96,000 দেওয়া আছে। ওয়ার্কস ওভারহেড চার্জ কারখানা পরিখরচ দেওয়া আছে 21,868। অফিসিয়াল জেনারেল এক্সপেন্স দেওয়া আছে 17,762। অফিস এবং সাধারণ খরচ। স্টক অফ র মেটেরিয়াল, এটা তো বললাম প্রারম্ভিক সমাপনী মজুদ, স্টক অফ র মেটেরিয়াল ফিনিশ গুড সমাপনী মজুদ। এই হলো আইটেম, কস্টশিটের আইটেম। এরপর নিচে কি দেওয়া আছে? দ্য কোম্পানি ইজ অ্যাবাউট টু সেন্ড এ টেন্ডার। এই দেখেন লেখা একটা আছে, এটা না থাকলেও বোঝা যাবে, আমি বুঝাই দিব। তারপর এখানে শব্দ আছে, দ্য কোম্পানি ইজ অ্যাবাউট টু সেন্ড এ টেন্ডার ফর এ লার্জ প্লান্ট, মানে একটা বড় যন্ত্র, লার্জ মানে বড়, প্লান্ট মানে যন্ত্রপাতি, টেন্ডার মানে দরপত্র, মানে কোম্পানির একটা বড় যন্ত্রপাতি সরবরাহের একটা কি কাজ পাইলো, টেন্ডার কাজ পাইলো, একটা বড় একটা যন্ত্রপাতি সরবরাহ করবে, এরকম একটা কাজ পেয়েছে। দ্য কস্টিং ডিপার্টমেন্ট এস্টিমেটেড দ্যাট, কস্টিং ডিপার্টমেন্ট যারা খরচ কত হতে পারে এটা অনুমান করে, এরা হচ্ছে কস্টিং ডিপার্টমেন্ট। কস্টিং ডিপার্টমেন্ট এস্টিমেট দ্যাট দ্য মেটেরিয়াল রিকোয়ার্ড উড কস্ট টাকা 10,000, মানে ওখানে কস্টিং ডিপার্টমেন্ট অনুমান করছে যে 10,000 টাকার মেটেরিয়াল লাগবে, 10,000 টাকার কি লাগবে? মেটেরিয়াল লাগবে। অ্যান্ড ওয়েজেস টু ওয়ার্কম্যান ফর দ্য মেকিং দ্য প্লান্ট উড বি কস্ট টাকা, আচ্ছা ওটা মনে তারপর পেয়েছে, মজুরি লাগবে কত টাকা সেটা। তাহলে এখানে বলা হচ্ছে কস্টিং ডিপার্টমেন্টে অনুমান করছে 10,000 টাকা মাল লাগবে আর মজুরি লাগবে, তারপরের পাতায় চলে যায় 6,000। কত টাকা মজুরি খরচ হবে? 6,000 টাকা মজুরি খরচ হবে। The tender is to be made a net profit of 20% of selling price. Selling price বিক্রয় মূল্যের উপর 20% নেট প্রফিট ধরতে হবে। বলা হচ্ছে টেন্ডারের কাজটা করার সময় তার যে প্রতিষ্ঠান কাজ করতেছে আরেকজনের কাজ করে দিবে, সে লাভ ধরবে না, সে সেলিং প্রাইসের উপর 20% কি ধরবে? প্রফিট ধরবে। Show what the amount of the tender would be if based on the above percentage. Show what the amount of the tender would be is based on above percentage. উপরোক্ত পার্সেন্টেজ ভিত্তিতে কত প্রফিট হবে, show the what the amount টেন্ডারের জন্য কত প্রফিট হবে সেটা বের করতে বলা হচ্ছে। সবগুলাই বের করবো। দেখেন এখন আমাদের কি করতে হবে, এই কোয়েশ্চেনের মধ্যে আমরা এখন কিছু জিনিস নতুন পাইলাম। কিছু জিনিস কি পাইলাম যেটা আমরা অতীতে 6টা ক্লাসের মধ্যে কোনো ক্লাসে পাই না, এই ক্লাসে পাচ্ছি 7 নম্বর ক্লাসে। কি কি নতুন পাইলাম? এক নতুন পাইলাম, এখানে বলে দিয়েছে যে পার্সেন্টেজ অফ ওয়ার্ক অন কস্ট টু প্রোডাক্টিভ ওয়েজেস, এটা একটা নতুন আইটেম পাইলাম। দ্য পার্সেন্টেজ অফ জেনারেল অন কস্ট, এটা একটা নতুন আইটেম পাইলাম। এই আইটেমগুলো বিশেষ করে দেওয়া হয় টেন্ডার অঙ্ক করতে বললে, এই আইটেমগুলো দেওয়া হয়। তবে মাঝে মাঝে টেন্ডার না করে শুধু প্রথম পার্ট অঙ্ক করা শুরু করে এই অংশ, এই দুটো আইটেম লাগিয়ে দিতে পারে কোশ্চেনের সাথে, মানে টেন্ডার বলবে না শুধুমাত্র এতটুকু এগুলো দিল, এই দুটা করতে বললো, এগুলোর সাথে এটা বললো, এরকমও হয়। তবে বেশিরভাগ অঙ্কের ক্ষেত্রে টেন্ডারের অঙ্কের জন্য এই পয়েন্টগুলা দেওয়া থাকে, মনে রাখতে হবে। আচ্ছা, তাহলে এই গেল কথাটা। এরপর কি আছে? নিচে দেওয়া আছে যে একটা টেন্ডারের কাজ, টেন্ডারের কাজ বড় একটা যন্ত্রপাতি সরবরাহ দিবে। কস্টিং ডিপার্টমেন্ট অনুমান করছে 10,000 টাকার মাল লাগবে আর মজুরি লাগবে, ওই পেজে পাইলাম কত টাকা? 6,000 টাকা মজুরি লাগবে। আর প্রফিট করবে বিক্রয় মূল্যের উপর 20%, এবং এগুলার ভিত্তি করে আমাদেরকে কত পার্সেন্ট লাভ কত হবে, ব্যবসা প্রতিষ্ঠান কিরকম হবে সেটার জন্য একটা বিবরণ, ব্যয় বিবরণী টেন্ডার পত্র ব্যয় করতে হবে।
এখন দরপত্র বের করার জন্য আমাদের কি কি করতে হবে এটা প্রথমত আমি একটু আগে আলোচনা করছিলাম টেন্ডার কস্টের জন্য তিনটা পার্ট করতে হয় কয়টা পার্ট তিনটা পার্ট বোঝা গেল তিনটা পার্ট কি কি এক প্রথম কস্টশিটটা করে ফেলতে হবে প্রথম কস্টশিটটা কি আমাদের করে ফেলতে হবে দ্বিতীয় কিছু ক্যালকুলেশন করতে হবে তৃতীয় নতুন আরেকটা কস্টশিট করতে হবে তাহলে তিনটা ধাপের মধ্যে এক এক করে আমাদের এগিয়ে যেতে হবে এক নম্বর ধাপ কি এক নম্বর ধাপ হচ্ছে কস্টশিট তৈরি করে কি তৈরি করা কস্টশিট তৈরি করে এই কস্টশিট তৈরি করার জন্য আমাদের ইতিমধ্যে আমরা যে প্রথম ক্লাসে আমি নিয়ম সম্পর্কে আলোচনা করেছি দ্বিতীয় ক্লাস থেকে ষষ্ঠ ক্লাস পর্যন্ত আমি প্রায় 10-12টা অঙ্ক আমার টোটাল মুখস্থ নয় 10-12টা হতে পারে অঙ্ক নিয়ে আলোচনা করেছি ওই 10-12টা অঙ্কের মধ্যে যে কাজটা আমি করেছিলাম কস্টশিট করেছিলাম ঠিক একই কাজ আমাদের করে ফেলতে হবে প্রথম পার্টে তাহলে আমি এখন ওই কাজটাই করে ফেলবো আমি মানে ওখানেই যাচ্ছি ওকে তাহলে গেলেই আমার কি করতে হবে ওপেনিং স্টক অফ র মেটেরিয়াল দেওয়া আছে আমি এই অঙ্কটা এখান থেকে বলে ফেলতেছি তারপর ওখানে গিয়ে আবার দেখবো ঠিক আছে স্টক অফ র মেটেরিয়াল এটা একটা ওপেনিং স্টক অফ র মেটেরিয়াল 6400 প্লাস পারচেজ অফ মেটেরিয়াল 1,46,000 মেটেরিয়াল ক্রয় এত টাকা যোগ করতে হবে আমরা জানি কাঁচামালের পারমিটের সাথে কাঁচামাল ক্রয় যোগ বাংলাও বলে ফেলতেছি সাথে সাথে মাইনাস এখানে অন্য কোনো আইটেম নেই পরিবহন খরচ নেই লেস ক্লোজিং স্টক অফ র মেটেরিয়াল 6,800 তাহলে ওপেনিং স্টক অফ র মেটেরিয়াল প্লাস পারচেজ অফ র মেটেরিয়াল মাইনাস ক্লোজিং স্টক অফ র মেটেরিয়াল 6,800 এই দুটা যোগ ওপেনিং স্টক অফ র মেটেরিয়াল সাথে পারচেজ অফ র মেটেরিয়াল 1,46,000 যোগ 6,400 সাথে 1,46,000 যোগ করে ক্লোজিং স্টক অফ র মেটেরিয়াল 6,800 বাদ দিলে যেটা বের হবে সেটা হবে র মেটেরিয়াল ইউজড এই যে এক নম্বরের কথা যেটা বলছে র মেটেরিয়াল ইউজড এই কথাগুলো বললেও আমাদের কাজটা করতে হবে না বললেও আমাদের কাজটা করতে হবে এখানে একটা বিষয় নেটে অনেক সময় সমস্যা করে আপনাদের যদি অসুবিধা হয় মানে ক্লাস যদি কম দেখা যায় পরে এটা অবশ্যই কি করা হবে আমি ইতিমধ্যে দেখতেছি নেটে ডিস্টার্ব করতেছে এই আমার রেকর্ড হচ্ছে রেকর্ড থেকে এটা পাবে সমস্যা হবে ওয়াইফাই যদি সমস্যা হয় তখন একটু সমস্যা হয়ে যায় অলরেডি সমস্যা হয়ে গেছে আচ্ছা যাক তাহলে আমি আমি আমার রেকর্ড ক্লাস থেকে আপনারা এটা উপভোগ করতে পারবেন সমস্যা হবে তাহলে কস্ট অফ র মেটেরিয়াল ইউজড বের হয়ে গেল এরপর কস্ট অফ র মেটেরিয়াল ইউজড বের করার পরে আমাদের পরবর্তী ধাপ হচ্ছে কি আমাদের পরবর্তী ধাপ হচ্ছে কস্ট অফ র মেটেরিয়াল ইউজড সাথে প্রোডাক্টিভ ওয়াজেস 99,400 এটা যোগ করতে হবে প্রোডাক্টিভ ওয়াজেস কত 99,400 যোগ করতে হবে আর এটা যোগ করার পরে যোগফলের নাম কি হবে যোগফলের নামে দা ওয়ার্ক কস্ট এই ওয়ার্ক কস্ট এটা বের হবে কারখানা ব্যয় বের হয়ে যাবে বুঝা গেল কারখানা ব্যয় বের হওয়ার পরে কারখানা ব্যয়ের সাথে কি যোগ করতে হবে আমাদের এখানে তেমন এই যে ফ্যাক্টরি ওয়ার্কস ওভারহেড হ্যাঁ ওয়ার্কস ওভারহেড যোগ করার পরে কি আচ্ছা সরি আমি একটু ভুল ফেলছি একটা আইটেম বাদ দিয়ে ফেলছি ওপেনিং স্টক অফ র মেটেরিয়ালের সাথে পারচেজ অফ র মেটেরিয়াল যোগ ক্লোজিং স্টক অফ র মেটেরিয়াল বাদ দিলে র মেটেরিয়াল ইউজড বের হবে র মেটেরিয়াল ইউজড সাথে কি যোগ করতে হবে প্রোডাক্টিভ ওয়াজেস যোগ করতে হবে প্রোডাক্টিভ ওয়াজেস কারখানা মজুরি যোগ করার পরে যোগফলের নাম হবে কি আমাদের যোগফলের নাম হবে যে প্রাইম কস্ট যোগফলের নাম কি হবে প্রাইম কস্ট বের হয়ে যাবে আর প্রাইম কস্টের সাথে কি যোগ করতে হবে এই ওয়ার্কস ওভারহেড চার্জ প্রাইম কস্টের সাথে ওয়ার্ক ওভারহেড চার্জ যোগ করে ফেললে যোগফলের নাম হবে কি এই ওয়ার্ক কস্ট কারখানা ব্যয় বুঝা গেল কারখানা ব্যয় এই কারখানা ব্যয়ের সাথে আমাদের যোগ করতে হবে ওপেনিং স্টক অফ ফিনিশ গুড 14,000 ওপেনিং স্টক অফ ফিনিশ গুড 14,000 কি করতে হবে যোগ করতে হবে আর ক্লোজিং স্টক অফ ফিনিশ গুড 15,000 সেটা বাদ দিতে হবে ওপেনিং স্টক অফ ফিনিশ গুড যোগ ক্লোজিং স্টক অফ ফিনিশ গুড বাদ দেওয়ার পরে যে আইটেমটা বের হবে সেটা হচ্ছে যে কি এই যে আইটেমটা বের হবে সেটার নামে হচ্ছে আমাদের কি এই কস্ট অফ গুডস সোল্ড কস্ট অফ গুডস সোল্ড বিক্রিত পণ্যের ব্যয় কস্ট অফ গুডস সোল্ড বের হয়ে যাবে আচ্ছা কস্ট অফ গুডস সোল্ড এর সাথে আমাদের কি যোগ করতে হবে অফিস এন্ড জেনারেল এক্সপেন্স এটা যোগ করতে হবে আর কিছু আছে সেলিং আছে কিনা দেখি নাই অফিস এন্ড জেনারেল এক্সপেন্স যোগ করার পরে কস্ট অফ সেলস বা টোটাল কস্ট বের হয়ে যাবে আর টোটাল কস্টের সাথে এই আমাদের এখানে সেল অফ ফিনিশ গুড দেওয়া আছে সেল দেওয়া আছে এক আঙ্গুল গ্যাপ রেখে সেলটা লিখতে হবে সেল থেকে টোটাল কস্ট বাদ দিলে প্রফিট বের হয়ে যাবে এবং প্রথম পার্ট শেষ হয়ে যাবে এই হলো প্রথম পার্ট আমি আরেকবার বলছি বোঝার জন্য ওপেনিং স্টক অফ র মেটেরিয়াল প্লাস পারচেজ অফ র মেটেরিয়াল মাইনাস ক্লোজিং স্টক অফ র মেটেরিয়াল তাহলে যোগ বিয়োগ করে নাম হবে কস্ট অফ
মেটেরিয়াল ইউজ, কাঁচামালের প্লাস প্রোডাক্টিভ ওয়েজেস 99,400 হবে কি প্রাইম কস্ট, মুখ্য হবে। প্রাইম কস্টের সাথে যুক্ত হবে কি ওয়ার্কস ওভারহেড চার্জ, কারখানা পরিবে, যোগ করে যোগফলের নাম হবে ওয়ার্ক কস্ট। দেখাই দিলাম। ওয়ার্ক কস্টের সাথে যোগ হবে কি ওপেনিং স্টক অফ ফিনিশ গুড 14,000 প্লাস ক্লোজিং স্টক অফ ফিনিশ গুড 15,000, 14 যোগ 15 বাদ দিয়ে নাম হবে কস্ট অফ গুড সোল্ড। কস্ট অফ গুড সোল্ডের সাথে কি যোগ হবে অফিস অ্যান্ড জেনারেল এক্সপেন্স, এটা যোগ হবে 17,762 যোগ হবে। যোগ করার পরে যোগফলের নাম হয়ে যাবে কি, যোগফলের নাম হয়ে যাবে আমাদের টোটাল কস্ট। কি হবে টোটাল কস্ট হবে। এই টোটাল কস্টের সাথে আমাদের কি করতে হবে, এক আঙ্গুল গ্যাপ রেখে সেলসটা লিখতে হবে। সেলস অফ ফিনিশ গুড এটা লিখে দিতে হবে 2,96,000, 2,96,000 থেকে টোটাল কস্ট বাদ দিলে প্রফিটটা বের হয়ে যাবে। আমাদের তিনটা অংশের মধ্যে একটা অংশ শেষ হয়ে যাবে। আশা করি বোঝা গেল এবং আমরা এটা দেখব আশা তা ঠিক আছে কিনা, কথা বরাবর আছে কিনা এটা একটু দেখে নেব। আমরা এই পার্ট থেকে অঙ্ক না দেখে বলে দিলাম, এখন মিলাবো। এই যেটা নেম প্রতিষ্ঠানের নাম, স্টেটমেন্ট শোয়িং দ্য কস্ট অফ কস্ট শিট অথবা কস্ট দিয়ে প্রফিট অ্যান্ড লস, শুধু কস্ট শিট লিখলে হবে এজ এট 31 ডিসেম্বর 2006, পার্টিকুলার টাকা দেখেন ঠিক আছে কিনা। স্টক অফ মেটেরিয়াল এটা তারিখ দিয়ে দিতে আমরা এভাবেও লিখতে পারি, অথবা ওপেনিং স্টক অফ র মেটেরিয়াল এটা তারিখ দিয়ে দেওয়া যায়, অথবা ওপেনিং স্টক অফ র মেটেরিয়াল লিখে দিলে তারিখ লিখতে হবে না, এটা চলে আসবে। তারপর প্লাস পারচেস অফ মেটেরিয়াল 1,46,000 মাইনাস ক্লোজিং স্টক অফ র মেটেরিয়াল, এটা ক্লোজিং স্টক লিখবেন এত, তাহলে যোগ বিয়োগ করে কস্ট অফ মেটেরিয়াল ইউজ বের হয়ে গেল। প্রথম ধাপ চলে গেল। এরপর যোগ প্রোডাক্টিভ ওয়াইজ, এগুলোর মধ্যে ব্র্যাকেট দিতে হবে, প্লাস এগুলোর মধ্যে ব্র্যাকেট দিতে হবে। প্রোডাক্টিভ ওয়াইজ 99,400 যোগ করার পরে যোগফলের নাম কি হয়ে গেল প্রাইম কস্ট 2,45,000। প্রাইম কস্টের সাথে যোগ হবে ওয়ার্কস ওভারহেড চার্জ, আমি ইতিমধ্যে বলে ফেলছি এগুলো 21,868 যোগ করার পরে ওয়ার্ক কস্ট বা ম্যানুফ্যাকচারিং কস্ট বের হয়ে গেল। এরপরে ওপেনিং স্টক অফ ফিনিশ গুড, এটা ওপেনিং স্টক অফ ফিনিশ গুড লিখবেন বা এটা লিখে তারিখ লিখে দিবেন, যেটা ইচ্ছা সেটা, তবে প্লাস এবং মাইনাসের আগে ব্র্যাকেট দিবেন। 14,000 লেস এই যোগ করে যোগফলের নাম কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল, এটার নাম লেস সেল অফ ফিনিশ গুডস মানে বা ক্লোজিং স্টক অফ ফিনিশ গুড লিখে 15,000 বাদ দিয়ে তো আসলে কস্ট অফ গুডস সোল্ড, কস্ট অফ গুডস সোল্ড বিক্রিত পণ্যের ব্যয়। এরপর বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে যোগ হবে প্লাস অফিস অ্যান্ড জেনারেল এক্সপেন্স, অফিস অ্যান্ড জেনারেল এক্সপেন্স 17,762, এটা যোগ করার পরে টোটাল কস্ট। এই যে এরপর প্রফিট, প্রফিটে যদি লাইনটা খালি রাখে সেলস এটা লিখে দিতে হবে 2,96,000 ডবল আন্ডারলাইন, 2,96,000 থেকে 2,83,630 বিয়োগ করলে বিয়োগফল 12,370 টাকা বের হয়ে যাবে। আশা করি কতটা বোঝা যাবে, দেখাই দিতে হবে নাকি এমনি এতটুকু বুঝতে পারবেন। তাহলে সেলস থেকে টোটাল কস্ট বের করে 2,96,000 থেকে 2,83,630 বিয়োগ করলে বিয়োগফল যেটা বের হবে সেটাই হচ্ছে প্রফিট 12,370 টাকা। এই একটা পার্ট গেল। এখানে রেজাল্ট গুলো দেখাইলো, যেহেতু এখানে রেজাল্ট এ বি সি রেজাল্ট ছিল। এক নম্বর কস্ট অফ মেটেরিয়াল ইজ 1,45,000 এখানে বের করা আছে, মেটেরিয়াল 1,45,600, এখানে 600টা পরে নাই, 6 পরে নাই। টোটাল ওয়ার্ক কস্ট 2,66,000, ওয়ার্ক কস্ট এখানে বের হয়েছে 2 লাখ, এটাও উত্তর সবগুলো ভুল লিখছে দেখা যাচ্ছে। ওয়ার্ক কস্ট 2,66,868, এটার উত্তর 2,66,868 হবে। এরপর টোটাল কস্ট 2,83,630, একটা ঠিক আছে। তিনটা রেজাল্ট বের হয়ে গেলে এরপর ডি নাম্বার, ডি নম্বর কি ছিল, ডি নম্বর আমরা একটু কোশ্চেনে যাই, নতুন কথাগুলো এই এতটুকু পর্যন্ত শেষ। এখন এই ডি এবং ই তারপর বাকি কাজ। দ্য পার্সেন্টেজ অফ ওয়ার্ক অন কস্ট টু প্রোডাক্টিভ ওয়াইজেস, বাংলা ইংরেজির বাংলা পিছন থেকে করে আসতে হয় শেষ থেকে। প্রোডাক্টিভ ওয়াইজেস উৎপাদন মজুরির উপর, এটার বাংলা হচ্ছে কারখানা উপরে, কারখানা উপরে করে যে শতকরা হার, উৎপাদন মজুরির উপর কারখানা উপরে করে যে শতকরা হার নির্ণয়, এই হলো কথা। আর এটা থেকে এখন একটা সূত্র তৈরি করতে হবে, ফর্মুলা। ফর্মুলা কিভাবে তৈরি করতে হবে মুখস্থ রাখার পুরো বিষয় নয়, আমি যে টেকনিক বলবো এই টেকনিকটা ইউজ করতে হবে এবং এটা মনে রাখলে, এই টেকনিকটা মনে রাখলে তাহলে সূত্রটা এইরকম সূত্র হাজার হাজার সূত্র নিজে তৈরি করতে পারবে, যে নাম দেওয়া থাক না কেন নিজে অটোমেটিক তৈরি করতে ফেলতে হবে, পারা যাবে, মুখস্থ করার কোনো বিষয় নেই। ওকে, তাহলে এখন কি সূত্রটা কি, এখানে মূলত দুইটা কথা আছে। কি কি? ওয়ার্ক অন কস্ট, টোটাল তিনটা কথা। ওয়ার্ক অন কস্ট একটা কথা, প্রোডাক্টিভ ওয়াইজেস একটা কথা, পার্সেন্টেজ একটা কথা, টোটাল তিনটা। আবারও বলতেছি, পার্সেন্টেজ একটা কথা, পার্সেন্টেজ শব্দের অর্থ কি? নিশ্চয়ই বরাবর 100। ওয়ার্ক অন কস্ট কারখানা পরিখরচ এবং প্রোডাক্টিভ ওয়াইজেস উৎপাদন পরিখরচ।
আমি একটা এই নোট দিয়ে অনলাইন নোট দেখাচ্ছি। অনলাইন নোটপ্যাডে দেখাচ্ছি কি কি আছে। এটা কি দুর্বল অনলাইন নোটপ্যাড, এটার অবস্থা মনে হয় খারাপ। আপনারা দেখতে পারতেছেন না, আমি দেখতেছি লাইভে নাই এখন, অথচ আমি লাইভে, কিন্তু নেটের দুর্বলতার কারণে কাজ হচ্ছে না, নেট মোটেও আসতেছে না। ঠিক আছে, আমি রেকর্ড করে দেই, রেকর্ড থেকে আপনারা বুঝে নেবেন। রেকর্ড তো চলতেছে, রেকর্ড থেকে। আচ্ছা, তাহলে কি কি এই সূত্রটা আপনাদের বুঝে নিতে হবে। আমি মাইক্রোসফট ওয়ার্ডে যাই, নেট নাই সমস্যা নেই, আমার অনেক পথ আছে। একদিকে না থাকলে আরো এক দরজা বন্ধ হলে হাজার দরজা খুলে যায়, মনে রাখতে হবে সেটা। মাইক্রোসফট ওয়ার্ড ওয়ার্ড আমি জিনিসটা নিচ্ছি আপনাদের একটু বোঝানোর জন্য, এই কথাটা একটু বোঝানোর জন্য। পার্সেন্টেজ অফ ওয়ার্কস ওভারহেড, এখানে তাহলে কি কি আছে? এখানে তিনটা বিষয় আছে কথাটার মধ্যে। এই কথাটার মধ্যে তিনটা বিষয়। আমি লিখি, কথাটা লিখে আপনাদের দেখাই জিনিসটা। লেখার পরে দেখাইলে আপনারা আরো জিনিসটা মনে থাকবে আর ভুলবেন না কখনো। পেজ নম্বর হচ্ছে 82 বইয়ের। আমি দুটা বই থেকে কাজ করতেছি, কোনটা একটু দেখে নিতে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, পাইলাম যে বই। তাহলে আমি লাইনটা লিখতেছি, আমি আগে লাইন লিখি, তারপর আপনাদের এটা জিনিসটা বুঝিয়ে দিব সুন্দর করে। the percentage the percentage here the percentage of the workers works on cost CUST cost to productivity RODU CTIV productive wages। এই হচ্ছে একটা কথা, এটা কত নম্বরে? ডি। এটা হচ্ছে ডি এর বিষয়, ডি। এটা ডি কোয়েশ্চেনের মধ্যে এই কাজটা করতে বলা হচ্ছে। কি বলতে হয় যে দ্য পার্সেন্টেজ অফ ওয়ার্ক অন কস্ট টু প্রোডাক্টিভ ওয়ার্ক। আমি কালার করে দেখাচ্ছি, এই একটা অংশ এখানে আছে। এখানে তিনটা বিষয় নিয়ে কথাটা আছে। পার্সেন্টেজ একটা বিষয়, ওয়ার্ক অন কস্ট এটা আরেকটা বিষয়, প্রোডাক্টিভ ওয়ার্কেস এটা আরেকটা বিষয়। এইসব লাইনের মধ্যে তিনটা শব্দ আছে, তিনটা কথা: পার্সেন্টেজ, ওয়ার্ক অন কস্ট, প্রোডাক্টিভ ওয়ার্কেস। এই তিনটা কথা দিয়ে আমাদের এখন ফর্মুলা তৈরি করতে হবে। কি তৈরি করতে হবে? ফর্মুলা তৈরি করতে হবে। ফর্মুলাটা কিভাবে তৈরি করতে হবে? ফর্মুলা তৈরি করার নিয়ম হচ্ছে যে কি, মনে রাখবেন, এই যে ওয়ার্ক অন কস্ট মানে ওয়ার্কস ওভারহেড, এটা ওয়ার্ক অন কস্ট। আমি একটু দেখাই দিচ্ছি ওয়ার্ক অন কস্ট যে কথা। ওয়ার্ক অন কস্ট আমি কিছু কথা আপনাদের হেল্পের জন্য দেখিয়ে দিচ্ছি, এগুলো কাজে আসবে। ওয়ার্ক অন কস্ট যে কথা, অর ফ্যাক্টরি ওভারহেড, ফ্যাক্টরি ওভারহেড or works overhead, একই কথা। এই যে এই অন কস্ট শব্দের অর্থ উপরিবে, অন কস্ট যে কথা, অন কস্ট যে কথা, ওভারহেডও আমি লিখে রাখতেছি, আপনাদের বেশি সুবিধা হবে। একই কথা, অন কস্ট এবং ওভারহেড সেম। বাংলা হচ্ছে কি, কারখানা উপরি খরচ। এটার বাংলা কি? কস্ট বা ওয়ার্কস ওভারহেডের বাংলা হচ্ছে যে কারখানা উপরি খরচ। কারখানা উপরি খরচ বাংলাটাও লিখে রাখতেছি, যাতে আপনাদের কোনো সমস্যা না হয়, যেদিকে যান সেদিকে যাতে আপনারা করে করতে পারেন। ডিস্টার্ব করতেছেন না বাংলা গেল কোথায়? বাংলা হচ্ছে কারখানা, সবগুলাই ডিস্টার্ব করে। কারখানা উপরি খরচ, কারখানা উপরি অন কস্ট আর ওয়ার্কস ওভারহেডের অর্থ এটার অর্থ হচ্ছে শুধু উপরি খরচ। সরি, এটার জন্য কারখানা না, এটা হচ্ছে শুধু উপরি খরচ, অন কস্ট। আর এটার অর্থ বাংলা হচ্ছে যে কারখানা উপরি খরচ, কারখানা উপরি।
তাহলে অন কস্ট, ওয়ার্ক অন কস্ট অথবা ফ্যাক্টরি ওভারহেড অথবা ওয়ার্কস ওভারহেড তিনটা একই কথা। হ্যাঁ, আর তিনটার বাংলা হচ্ছে যে কি কারখানা পরিখরচ অন কস্ট আর ওভারহেড সেম, এর বাংলা হচ্ছে পরিখরচ, এটাও সেম, এখানে সেম লিখে দিই, এই তিনটাও সেম। সেম এই তাহলে এইগুলো এই কথাগুলো আমি বলে দিলাম। আর প্রোডাক্টিভ ওয়াইজেস যে কথা অনলি ওয়াইজেসও একই কথা। এগুলা আপনাদের সুবিধার জন্য আমি লিখে দিচ্ছি, না লিখলেও চলে। প্রোডাক্টিভ ওয়াইজেস যে কথা और direct wages, productive wages or direct wages or only wages, WIG, yes, wages or labor, direct labor। সেম বাংলা হচ্ছে কি, বাংলা হচ্ছে প্রত্যক্ষ মজুরি, বাংলা হচ্ছে প্রত্যক্ষ মজুরি। তাহলে আমি এই কথাগুলো সেম সেম কথা, আমি এগুলো আপনাদের বুঝিয়ে দিলাম। আর পার্সেন্টেজ শব্দের অর্থ কি 100, পার্সেন্টেজ শব্দের অর্থ জানেন? এগুলো আমি ছোট বাচ্চার মধ্যে একটা একটা করে সবগুলো বলে দিচ্ছি। পার্সেন্টেজ শব্দের অর্থ হচ্ছে যে 100 আগে 500। পার্সেন্ট শব্দের অর্থ অনেকে, আমি পড়াতে গিয়ে 25 বছর পর পর্যন্ত পড়াচ্ছি, মানে পার্সেন্ট শব্দের অর্থ জানে না এইরকম স্টুডেন্টও অনেক পেয়েছি আমি। পার্সেন্টেজ শব্দের অর্থ 100 বা 100% শতকরা, এটা পার্সেন্টেজ লিখে দিতে পারো আর শুধু পার্সেন্ট লেখা দিতে পারো, और percentage of or শুধু পার্সেন্ট চিহ্ন, এটার অর্থ 100 মনে রাখতে হবে। পার্সেন্টেজ অথবা পার্সেন্টেজ শব্দের অর্থ শতকরা, শতকরা মানে 100 অথবা পার্সেন্ট লেখা থাকতে এটা। তাহলে এখানে তিনটা বিষয় আমরা পাইছি। এক হলো এটা ওয়ার্কস অন কস্ট বা ফ্যাক্টরি ওভারহেড, দুই এটা এই প্রোডাক্টিভ ওয়াইজেস অথবা ডিরেক্ট ওয়াইজেস অথবা ডিরেক্ট লেবার, 3% বা 100। এই একটা কথার মধ্যে, এই একটা কথার মধ্যে তিনটা কথা লুকিয়ে আছে। একটা হচ্ছে ওয়ার্ক অন কস্ট, এটা আমরা পাইছি ওয়ার্ক অন কস্ট, এই যে ওয়ার্ক অন কস্ট আর ওয়ার্ক অন কস্ট যে কথা অন্য অঙ্ক দেখবেন এটা একটু ওভারহেড লেখা থাকতে পারে অথবা ওয়ার্কস ওভারহেড লেখা থাকতে, যে কোনোটাই লেখা থাকতে পারে। এটা একই কথা, বাংলা কারখানার পরিখরচ একটা পাইলাম। এরপরে ওয়ার্ক অন কস্টের বিষয় গেল, তারপর লিখলাম কি প্রোডাক্টিভ ওয়াইজেস, প্রত্যক্ষ মজুরি। প্রত্যক্ষ মজুরি এটা প্রোডাক্টিভ ওয়াইজেস লেখা থাকতে পারে, ডিরেক্ট ওয়াইজেস লেখা থাকতে পারে, ওর ওয়েজেস লেখা থাকতে পারে, ওর ডিরেক্ট লেবার লেখা থাকতে পারে, এইরকম লেখা থাকতে, অত চার্জেবল এক্সপেন্স লেখা থাকতে পারে, অর্থাৎ ফ্যাক্টরি ওয়েজেস লেখা থাকে। এটার অন্য শব্দ কি লেখা থাকে, ফ্যাক্টরি ওয়াইজেস। আরেকটা কথা মনে আসলো, और फैक्टरी वाइजेस और फैक्टरी फैक्टरी वाइजेस, এগুলো সব একই কার প্রত্যক্ষ। তাহলে মনে রাখবেন এই তিনটা কথা দিয়ে। আর পার্সেন্ট, এখানে আরেকটা আছে কি পার্সেন্ট, পার্সেন্ট শব্দের অর্থ 100। এই তিনটার মান দিয়ে আমাদের এখন কি করতে হবে, আমাদের ফর্মুলাটা সাজাতে হবে, ফর্মুলাটা সাজাতে হবে, এই হচ্ছে বিষয়। তাহলে এই ফর্মুলাটা করার জন্য কি করতে হবে, আমি সমান দিচ্ছি এখানে, সমান দিয়ে এটা এখন আপনাদের মনে রাখতে হবে, কি করতে হবে, ইজি ওয়ে হচ্ছে, কখনো মুখস্থ করার দরকার নাই, আমি যা বলবো তাই। এই যে ওয়ার্ক অন কস্ট বাংলা হচ্ছে কারখানা পরিখরচ, এই কারখানা পরিখরচকে এক কথায় পরিখরচকে পরবর্তী নাম লাস্টে যেটা নাম থাকে সেটা দিয়ে ভাগ, ওয়েজেস দিয়ে ভাগ, প্রোডাক্টিভ ওয়েজেস দিয়ে ভাগ। দেখেন ওয়ার্ক অন কস্ট, অন কস্ট মানে ওভারহেড বা পরিখরচ, এটাকে শেষে যেটা নাম থাকে সেটা দিয়ে ভাগ, শেষে কি আছে প্রোডাক্টিভ ওয়েজেস, যে কোনো ফর্মুলার বেলায় পরিখরচকে পরবর্তী লাস্টে যেটা নাম থাকে সেটা দিয়ে ভাগ, পার্সেন্ট শব্দের অর্থ 100 দিয়ে গুণ করলে সূত্রটা হয়ে যাবে, ইজি বিষয়। এতক্ষণ তো আমি এগুলো আলোচনা করলাম, এখন সূত্রটা হচ্ছে কিরকম, তাহলে ওয়ার্ক অন কস্ট ভাগ প্রোডাক্টিভ ওয়াইজেস ইনটু পার্সেন্টেজ, তাহলে কি হয়ে যাবে, সাথে সাথে সূত্রটা হয়ে যাবে, অটোভাবে হয়ে যাবে, আপনাদের মুখস্থ রাখার কোনো দরকার নেই। আশা করি আমি কথাটা বোঝাতে পারলাম।
এখন দেখা যাচ্ছে মনে লাইভ আছে, কিন্তু সবগুলা যারা লাইভে বাকিটা পান নাই তারা অবশ্যই আমার সাথে আমার ক্লাস আপলোড করা থাকবে, সেখানে বাকিগুলো পাবে। কিছুক্ষণ আগে একটু নেটওয়ার্কের সমস্যার কারণে এটা অনেকেই কি পান নাই, ওই লাইভের ক্লাসটা পান নাই, তারপরে আমি আর একটু রিপিট করব, রিপিট করলে তখন সেটা পাবেন, খুঁজে পাবেন, সমস্যা হবে না। তারপরে আপলোড ক্লাস থেকেও আপনারা এটা এনজয় করতে পারবেন। এখন এখন সবকিছু ওকে আছে দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে আমার এখন কথাটা গেল কোথায়? হ্যাঁ, এই যে এখানে এই সূত্রটা এখন তৈরি করবো। সূত্রটা কিভাবে তৈরি হবে? সূত্রটা তৈরি করার জন্য আবার ওয়ার্ক অন কস্ট লিখতেছি আমি। ওয়ার্ক অন কস্ট, ওয়ার্ক অন কস্ট কে ভাগ হবে, ভাগ চিহ্ন দিচ্ছি, ভাগ ভাগ ইকুয়েশন কোথায়, এটা একটা জিনিস খুঁজে বের করতে হবে। আচ্ছা যাক, আমি এমনি দেখাচ্ছি, ভাগ চিহ্ন, ভাগ ভাগ প্রোডাক্টিভ ওয়েজেস। ওয়ার্ক অন কস্ট কে প্রোডাক্টিভ ওয়েজেস দিয়ে ভাগ, ভাগ করার পরে ভাগফলকে কি করতে হবে? গুণ, গুণ চিহ্ন, এটা গুণ চিহ্ন মনে রাখবেন। এটা হচ্ছে কি চিহ্ন? গুণ চিহ্ন। বিভিন্ন কালার করে দিচ্ছি, এটা গুণ চিহ্ন, এটা ভাগ চিহ্ন। তাহলে ওয়ার্কস অন কস্ট কে প্রোডাক্টিভ ওয়েজেস দিয়ে ভাগ, গুণ কি দিয়ে? পার্সেন্টেজ। পার্সেন্ট শব্দের অর্থ কি? 100 দিয়ে, 100 দিয়ে গুণ। এইটা হচ্ছে সূত্র। তাহলে পারা যাবে? কিভাবে সূত্রটা রেডি হবে? সূত্রটা রেডি হওয়ার নিয়ম হচ্ছে সোজা কথা, উপরি খরচ উপরে। এটা যদি আমি এমনি বাংলায় সূত্র না বলি, এটা বাংলা হচ্ছে উপরি খরচ। উপরি খরচ উপরে, নিচে থাকবে প্রোডাক্টিভ ওয়েজেস। উপরি খরচকে প্রোডাক্টিভ ওয়েজেস এর ভাগ, নিচে প্রোডাক্টিভ ওয়েজেস ইনটু 100 দিয়ে পার্সেন্ট মানে এটাই হচ্ছে ইজি সূত্র। উপরি খরচ উপরে ভাগ, নিচে থাকবে ওয়েজেস ইনটু 100। উপরি খরচকে ওয়েজেস দিয়ে ভাগ 100 দিয়ে গুণ করলে সূত্রটা হয়ে যাবে। এই গেল ফর্মুলা। এখন এটাতে কি করে দিতে হবে? এটাতে মান বসাতে হবে। এটাতে কি করতে হবে? এটাতে আমাদের মান বসাতে হবে। মান বসালে দেখি কিরকম হয়। সমান ওয়ার্ক অন কস্ট, আমাদের কোয়েশ্চেন দিয়ে খুঁজে নিতে হবে। ওয়ার্ক অন কস্ট, ওয়ার্ক অন কস্ট, এই যে ওয়ার্কস ওভারহেড চার্জ, এখানে অন কস্ট লেখা আছে, এখানে লেখা আছে কি ওয়ার্ক অন কস্ট। এখানে লিখছে কিন্তু ওয়ার্কস অন কস্ট, এখানে আছে এটা ওয়ার্কস ওভারহেড। আমি বলছিলাম না একটু আগে, সেই চার্জ থাকলো সেই কথা। কত এটা? 21868, 21868, 21868 ভাগ প্রোডাক্টিভ ওয়েজেস। ওয়েজেস কি খুঁজে নিই, এই যে প্রোডাক্টিভ ওয়েজেস 99400, 99400, 99400 গুণ গুণ 100। ক্যালকুলেটর দিয়ে বের করতে হবে। আমি একটা অনলাইন ক্যালকুলেটর কাছে যাচ্ছি, এতক্ষণ অনলাইন আসতেছিল না, এখন আসছে মোটামুটি অনলাইন ক্যালকুলেটর। অনলাইন ক্যালকুলেটর, অনলাইন ক্যালকুলেটর, অনলাইন ক্যালকুলেটর। তাহলে আমাদের আইটেমটা কি ছিল? যে আমাদের আইটেম ছিল যে এটাই তো 21868, 21868, 21868, 21868 ভাগ ভাগ মজুরি ছিল 99400 গুণ 100 ভাগ 99400, 99400 ভাগ করে ফলাফল আসছে 0.22 ইন্টু 100, তাহলে 22%। কত মান আসছে এটা? 22%। তাহলে আমাদের ফলাফল এখানে কত হবে? আমাদের ফলাফল এখানে আসবে যে 22% সমান 22%। একটা সূত্রের মান বের করে দিচ্ছি আমরা। এই একটা সূত্র গেলাম, দেখি উত্তর ঠিক আছে কিনা আমাদের সাথে। এই যে এখানে এই যে ওয়ার্ক অন কস্ট কে প্রোডাক্টিভ ওয়েজের শব্দটা পড়া নাই, আপনারা এটা ঠিক করে ফেলবেন। এখানে প্রোডাক্ট ভাগ ওয়ার্ক অন কস্ট বলছিলাম না, উপর থাকবে উপরে, এটা ভাগ চিহ্ন, প্রোডাক্টিভ ওয়েজেস নিচে, এখানে ওয়েজের শব্দটি গুণ 100, 22% বের হয়ে গেছে। এটাও একই স্টাইল। আপনারা যদি এখন করেন, জেনারেল অন কস্ট থাকবে উপরে, ওয়ার্ক কস্ট থাকবে, এখানে পার্সেন্টেজ না লেগে পার্সেন্টেজে দেখছেন
আমি বলছিলাম না পার্সেন্টেজ লাগবে, পার্সেন্ট থাকতে পারে। তো ওয়ার্ক কস্ট নিচে, তাহলে জেনারেল অন কস্টকে ওয়ার্ক কস্ট দিয়ে ভাগ 100 দিয়ে গুণ। এটাও আমি এখানে দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্য। তাহলে এই একটা গেল, ডির পরে হচ্ছে ই নম্বর হচ্ছে কি, এটা the percentage the percentage of general on cost to work cost এই একটা। এটা সূত্র কি হবে, এটা আমি আর এখন বিস্তারিত আলোচনা করতেছি না। এখানেও তিনটা অংশ আমি দেখাচ্ছি, আমরা অংশ তিনটা দেখাচ্ছি। পার্সেন্টেজ, এখানে বানান লিখছি, এখানে চিহ্ন দিচ্ছি, দুইটাই রাখছি বোঝার জন্য। পার্সেন্টেজ এটা পেলাম, হলুদ কালার কম দেখা যাচ্ছে, লাল কালার। এক হচ্ছে পার্সেন্টেজ পাইলাম, 2 নম্বর হচ্ছে জেনারেল অন কস্ট গেল, 3 নম্বর হচ্ছে ওয়ার্ক কস্ট। এই যে তিনটা, তাহলে এটা ফর্মুলা কি হবে, কাকে দিয়ে বলছিলাম, উপরিখরচ। অন কস্ট শব্দের অর্থ উপরিখরচ উপরে, এটা থাকবে উপরে, তাহলে এটা নিয়ে যাব আমরা উপরে, কপি পেস্ট, বাক চিহ্ন, বাক দিলাম। তারপর ওয়ার্ক কস্ট যাবে নিচে, সর্বশেষ যেটা নাম থাকবে সেটা যাবে নিচে, হ্যাঁ, ইনটু 100। এই যে সূত্র হয়ে গেল। এখন কি করতে হবে, মানটা বসা দিতে হবে। মানটা আমাদের বসা দিতে হবে জেনারেল অন কস্ট, কোয়েশ্চেনের মধ্যে আছে জেনারেল অন কস্ট। এই অফিস এন্ড জেনারেল এক্সপেন্স, এটাই বলা হচ্ছে জেনারেল কস্ট, অফিস এন্ড জেনারেল এক্সপেন্স। এখানে ওইখানে লেখা আছে শুধু জেনারেল অন কস্ট, এখানে লেখা আছে অফিস এন্ড জেনারেল এক্সপেন্স। এইটাই জেনারেল এক্সপেন্স। কত, 17,762, 17,762 বাক চিহ্ন কি দিতে হবে, ওয়ার্ক কস্ট অঙ্কের মধ্যে ওয়ার্ক কস্ট সলিউশন থেকে বের করে নিতে হবে। এই যে এখানে ওয়ার্ক কস্ট, এই যে ওয়ার্ক কস্ট বা ম্যানুফ্যাকচারিং কস্ট 2,66,868, 2,66,868, 2,66,868 ইন্টু 100। এই এখন আমাদের সূত্রটা ক্যালকুলেটর দিয়ে বের করে নিতে হবে, মানটা বের করে এটা পার্সেন্ট হয়ে যাবে। তাহলে 17,762, ক্যালকুলেটর নিই, 17,762 ভাগ চিহ্ন পরবর্তী মান কি হচ্ছে 2,66,868, 2,66,868 সমান দিয়ে বের করে ইন্টু 100। তাহলে ফলাফল আসছে কত, 6.6557%। এটাই পার্সেন্টেজ, এই পার্সেন্টেজটা আছে। দেখি এরা বের করছে এখানে মিলছে কিনা। এই যে 6.6557%, বুঝা গেল। এই আমাদের দ্বিতীয় ধাপ শেষ হয়ে গেল। কততম ধাপ, দ্বিতীয় ধাপ। এই কাজটা আমি একটু আগে, যেহেতু ওয়াইফাই চলে গেছে, লাইভে ডিস্টার্ব হয়েছিল, আমি এমনি মুখে বলেছিলাম, এটা আরেকবার বলে যাই। কয় পার্ট, 3 পার্ট। 3 পার্টের মধ্যে প্রথম পার্ট হচ্ছে কস্টশিট করে ফেলতে হবে। এই কস্টশিটটা আমি এখানে করে ফেলছি। প্রথম নাম, তারপর স্টেটমেন্ট অফ শোয়িং অফ কস্ট এন্ড প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট অ্যাজ এ 31 ডিসেম্বর, এত কি কি আছে এখানে। প্রথম ধাপ, এটা প্রথম ধাপের জন্য একটু করে বলে যাচ্ছে, এটা অবশ্যই প্রত্যেকে পারবে, এটা প্রত্যেকে জানে। তারপর আমি আরেকবার রিপিট দিচ্ছি। স্টক অফ র মেটেরিয়াল, ওপেনিং স্টক অফ র মেটেরিয়ালের সাথে পারচেজ অফ মেটেরিয়াল যোগ লেস ক্লোজিং স্টক অফ র মেটেরিয়াল বাদ দিয়ে যেটা বের হবে র মেটেরিয়াল ইউজড অথবা কস্ট অফ র মেটেরিয়াল ইউজ, কাঁচা মালের ব্যবহার। এগুলো এরকম তারিখ দিয়েও লেখা যায়, এটা ওপেনিং, এটা ক্লোজিং লেখা যায়। প্রোডাক্টিভ ওয়েজেস, প্রত্যক্ষ মজুরি যোগ প্রাইম কস্ট, প্রাইম কস্টের সাথে ওয়ার্কস ওভারহেড চার্জ, কারখানা উপরিখরচ যোগ করে ওয়ার্ক কস্ট কারখানা দেয়। ওপেনিং স্টক অফ ফিনিশ গুড যোগ ক্লোজিং স্টক অফ ফিনিশ গুড বাদ দিয়ে কস্ট অফ গুডস সোল্ড। এরপর কস্ট অফ গুডস সোল্ড সাথে অফিস এন্ড জেনারেল এক্সপেন্স যোগ করে টোটাল কস্ট বাইরে হয়ে গেল 2,83,630। এরপর সেলস 2,96,000, এটা কোয়েশ্চেনে দেওয়া আছে, দেখেন আমি দেখাই দিচ্ছি। এই যে সেলস অফ ফিনিশ গুড, সেলস যে কথা, সেলস অফ ফিনিশ গুড একই কথা। সেল মানে বিক্রয়, সেল অফ ফিনিশ গুড মানে তৈরি মাল বিক্রয়। বিক্রয় কোনগুলো করবে, যে মালগুলা অটোমেটিক রেডি আছে সেগুলাই বিক্রি করবে, সেটাকে সেলস অফ ফিনিশ গুড বলা হয়, অথবা শুধু সেলস বলা হয়। আচ্ছা, তারপর তাহলে এই সেলস থেকে
কি করতে হবে, সেলস থেকে টোটাল কস্ট বাদ দিলে এই সেলস হচ্ছে 2,96,000, টোটাল কস্ট হচ্ছে 2,83,630, এটা থেকে এটা বি করলে প্রফিট 12,370 চলে আসবে। এখানে প্রফিট পাশে প্রয়োজন আপনারা ব্র্যাকেটে প্রফিটের ব্র্যাকেটে 2,96,000 ব্র্যাকেট দিয়ে মাইনাস 2,83,630 এটা লিখে দিবেন। এটা প্রথম পার্ট এটা। দ্বিতীয় পার্ট এগুলো উত্তরগুলো দিচ্ছে, এই উত্তরগুলোর মধ্যে ভুল আছে। এটা 1,45,000, এটা 600। এই যে কস্ট অফ নট এটা 600-র মধ্যে 600টা পরে না, এটা 600 হবে। ওয়ার্ক কস্ট 2,66,000, এটাও ভুল আছে 868, এখানে 2 লাখ, এই যে 2,66,868, এখানে 868টা লিখতে হবে উত্তরে। এরপর টোটাল কস্ট 2,83,630, এটা ঠিক আছে। এরপর ডি নাম্বার, ই নাম্বার, এগুলো করতে গিয়ে এগুলো মূলত এই যে প্রশ্নের এখানে বলছিল এ বি সি ডি, এটা তিনটার উত্তর, এই তিনটার উত্তর বের করে ফেলছি। এই দুটার উত্তর এখন আপনাদের সবাইকে দেখাইছি, এই দুটার উত্তর এই ডি এবং ডি, এই জন্য এখানে ডি এবং ই এ বি সি ডি ডি এই দুটা বের করে ফেলছি। তাহলে আমাদের তিনটা পার্টের মধ্যে দুইটা পার্ট শেষ। নম্বর পার্ট ওয়ার্কশিট, 2 নম্বর পার্ট কিছু ক্যালকুলেশন, দেন 3 নম্বর পার্ট। 3 নম্বর পার্ট কি করতে হবে? 3 নম্বর পার্টের কাজ হচ্ছে আমাদের আবার একটা ওয়ার্কশিট তৈরি করতে হবে। তবে এই ওয়ার্কশিটটা আগের ওয়ার্কশিট এটার মতো এত বড় ওয়ার্কশিট হবে না, একেবারে ছোট একটা ওয়ার্কশিট। ওয়ার্কশিটের অঙ্কের জন্য আমি বলে রাখি 5টা আইটেমই যথেষ্ট, অনলি 5টা আইটেম। কয়টা আইটেম? 5টা। বেশিরভাগ অঙ্কে ওয়ার্কশিটের জন্য 5টা আইটেম দিয়ে 1 2 3 4 5 ওয়ার্কশিট করা হয়। মনে রাখবেন কিন্তু 5 থেকে 6 হয় না, 7ও হয় না। অধিকাংশ অঙ্কের মধ্যে 5 হবে, তো একটা দুইটা ব্যতিক্রম থাকতে পারে, সবকিছুতেই ব্যতিক্রম থাকে। তো এখন আসি 5টা আইটেম কি কি। এক, এই মেটেরিয়াল, এটা আমি এখানে একটা এটার জন্য নোট করে দেখাচ্ছি, টেন্ডার প্রসেসের জন্য কয়টি আইটেম থাকে যাতে আপনারা ভুলে না যান, আপনাদের জন্য একটা নোট থাকে, সেই জন্য আমি এটা লিখে দিচ্ছি। টেন্ডার প্রসেস করার জন্য কয়টি আইটেম লাগবে? 5টা আইটেম লাগবে টেন্ডার প্রসেস। টেন্ডার কস্ট তৈরি করার জন্য কয়টা আইটেমের প্রয়োজন হবে? 5টা আইটেম আমি লিখে দিলাম। এক হবে কি, এটা এখন ইংরেজিতে লিখতে হবে, সবগুলাই ধারাবাহিকভাবে আপনাদের লিখে দিচ্ছি। 1 নম্বর হচ্ছে এক নম্বর হচ্ছে আমাদের কোয়েশ্চেনের মধ্যে, আমি কোয়েশ্চেন দিয়ে খুঁজে খুঁজে দেখিয়ে দিয়েছি। 1 নম্বর হচ্ছে এই যে বড় একটি যন্ত্রপাতি সরবরাহ করবে, দ্য কস্টিং ডিপার্টমেন্ট এস্টিমেটেড দ্যাট দ্য মেটেরিয়াল রিকোয়ার্ড উড কস্ট এত টাকা। এই মেটেরিয়াল কস্ট কত টাকা? 10,000 মেটেরিয়াল কস্ট। তাহলে আমি এটা লিখতেছি, এক হচ্ছে মেটেরিয়াল কস্ট। মেটেরিয়াল কস্ট যেটা আছে কত? কোয়েশ্চেনের মধ্যে 6,000। এক গেল। 2, তাহলে এক গেল মেটেরিয়াল কস্ট। এই মেটেরিয়াল কস্ট 10,000, 6,000 না 10,000 ঠিক করে দিব। তারপর ওয়েজেস কস্ট, এই যে ওয়েজেস কস্ট মেটেরিয়াল উপর আসবে, ওই যেটা হচ্ছে 6,000, এটা হচ্ছে 10,000। 2 হচ্ছে ওয়েজেস কস্ট, এটা আছে কত? এটা 6,000, এটা 6,000 টাকা। তাহলে দুইটা পেলাম। 3 হচ্ছে কি? 3 হচ্ছে এই নোটটা আমরা যেটা করেছিলাম, এই নোটটা। তারপর 4 হচ্ছে কোনটা? এটা ওয়ার্কস ওভারহেড, প্রোডাক্টিভ ওয়েজেস, ফিক্সড ওভারহেড। আরেকটা কোথায় গেল? এটা কি করি না, এই এটা এটা ভুল লিখে ফেলছি, এটা লাইনটা হয়ে গেছে। এটা 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 না,
এটা 3 হচ্ছে এটা the percentage of 3 এটা সাইড নাম্বার 5 হচ্ছে কোশ্চেন থেকে বুঝি 5 হচ্ছে এই যে নেট প্রফিট 20% অন সেলিং প্রাইস নেট প্রফিট অফ 20% অন সেলিং প্রাইস এটা প্রফিট অন 20% অন সেলিং প্রাইস এটাই প্রফিট অন নেট প্রফিট net profit 20% on selling price এই পাঁচটা আইটেম দিয়ে টেন্ডার অধিকাংশ অঙ্ক 1 2 3 4 5 এই পাঁচটা আইটেম দিয়ে অধিকাংশ টেন্ডার অঙ্ক করতে হয় আমি মুখে বললাম পাশাপাশি লিখে দিলাম আপনাদের যাতে মনে থাকে এই পাঁচটা আইটেমই অঙ্কের জন্য গুরুত্বপূর্ণ এই পাঁচটা আইটেম দিয়ে নতুন করে আরেকটা কোশ্চেন তৈরি করতে হবে তাহলে ইজি আমরা বড় বেশি বেশি আইটেম দিয়ে কাজ করেছি এখন এই কাজটা হবে যে মাত্র পাঁচটা আইটেম দিয়ে তাহলে পাঁচটা আইটেম দিয়ে আমাদের কি করতে হবে একটা কস্ট নতুন করে তৈরি করতে হবে যে কস্টটা হচ্ছে তারা একটা যে বড় যন্ত্রপাতি সরবরাহে এই যে এখানে কোশ্চেন আমাদের বলতেছিল কি দ্য কোম্পানি ইজ অ্যাবাউট সেন্ড এ টেন্ডার ফর এ লার্জ প্ল্যান্ট একটা বড় যন্ত্রপাতি সরবরাহের জন্য একটা কাজ পেয়েছে কস্টিং ডিপার্টমেন্ট অনুমান করেছে 10,000 টাকা মাল লাগবে 6,000 টাকা মজুরি লাগবে লাভ করবে 20% এবং এই মজুরির উপর শতকরা কারখানা কাছে তো প্রশাসনিক খরচ এত এই পাঁচটা আইটেম দিয়ে আমাদের নতুন করে একটা কস্ট তৈরি করতে হবে এখন এই পাঁচটা আইটেম দিয়ে কে পারবেন না করতে বলেন দেখি আশা করি প্রত্যেকেই অঙ্কটা করতে পারবেন আমি যদি এখানে যদি মুখে বলে দিই তাহলে কি হবে এই মেটেরিয়াল কস্ট যে কথা আমরা এই মেটেরিয়াল কস্ট অর্থ এটা র মেটেরিয়াল ইউজড এটা হচ্ছে যে র মেটেরিয়াল র মেটেরিয়াল MATERIALS র মেটেরিয়াল ইউজড র মেটেরিয়াল কস্ট যে কথা র মেটেরিয়াল ইউজ তার মানে এই অঙ্কটা শুরু হবে র মেটেরিয়াল ইউজ দিয়ে শুরু হবে অথবা যেরকম মেটেরিয়াল কস্ট আছে সেরকম লিখে দিলেও হবে এই র মেটেরিয়াল ইস্টের সাথে ওয়েজেস এটা যোগ হবে তাহলে মেটেরিয়াল ইস্টের সাথে যোগ করলে প্রাইম কস্ট হয় প্রত্যেকেই আপনারা জানেন এটা আর প্রাইম কস্টের সাথে কি যোগ হবে ওয়ার্ক অন কস্ট এদের যোগ হবে প্রাইম কস্টের সাথে ওয়ার্ক অন কস্ট যোগ করার পরে কি হবে একেবারে অঙ্কের মধ্যে এখন এখানে কোনো ওপেনিং স্টক অফ ফিনিশ গুড নাই ক্লোজিং স্টক অফ ফিনিশ গুড নাই ওয়ার্কিং প্রগ্রেস ফিনিশ গুড নাই ক্লোজিং কিছু নাই তাহলে পরবর্তী আছে যে জেনারেল অন কস্ট এটা হচ্ছে যে কস্ট অফ গুডস সোল্ড তাহলে আমরা এটার পরে এটাকে ওয়ার্ক কস্টও লিখতে পারবো যোগ করে র মেটেরিয়াল ইউজের সাথে ওয়েজেস যোগ করে প্রাইম কস্টের সাথে ওয়ার্ক অন কস্ট যোগ করে ওয়ার্ক কস্টও লেখা যায় অথবা সরাসরি কস্ট অফ গুডস সোল্ড লেখা যায় কস্ট অফ গুডস সোল্ডের সাথে জেনারেল অন কস্ট যোগ করব যোগ করে টোটাল কস্ট হবে টোটাল কস্টের সাথে প্রফিট যোগ করব প্রফিট যোগ করে সেলিং প্রাইস বা টেন্ডার প্রাইস হয়ে যাবে এই যে পাঁচটা যেটা এখন মুখে বললাম সেই কাজটা করতে হবে তবে এখানে কিছু ক্যালকুলেশন আমরা যেগুলো বের করেছি এই ক্যালকুলেশনের প্রয়োগগুলো দেখাতে হবে এগুলার একটা কত 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 পার্সেন্ট একটা 22% আর একটা কত বাইরে যেটা 6.655.6.657% এই জিনিসের ব্যবহারগুলো আমাদের এখানে দেখাতে হবে তাহলে এই কাজটা তৃতীয় পার্টে করেছে আমরা এখন এটা দেখব তো দেখি লাইভ স্ট্রিম আবার তো আবার দুর্বল লাল সিগন্যাল হলুদ সিগন্যাল দুর্বলতা দেখা যাচ্ছে সমস্যা নাই আপনারা যারা দেখতে পারবেন না তারা পরবর্তীতে দেখতে পারবেন এটা কোনো অসুবিধা নেই আমার রেকর্ডও হয় সাথে সাথে লাইভ হয় দুটাই হয় হ্যাঁ যারা দেখতে পারবেন না পরবর্তী ক্লাস ইয়া থেকে আমি আপলোড দেবো ওইটা থেকে এটা দেখে নেবেন তাহলে আমাদের এখন তৃতীয় নম্বর পার্ট এই তৃতীয় নম্বর নেম স্টেটমেন্ট শোয়িং দ্য টেন্ডার প্রাইস লিখে দিতে হবে এখানে স্টেটমেন্ট শোয়িং দ্য টেন্ডার প্রাইস এজ এট সাল তো বলে না ডট 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 এই পার্টিকুলার দেখেন মেটেরিয়াল 10,000 এগুলো দেখা যাচ্ছে না আচ্ছা এটা আমি করে দিই এটা আমি করে দিলে আপনাদের জন্য ইজি হবে এটা আমি করে দিই এইদিকে দিলে ট্যাবল লাগবে এটা হচ্ছে এলিমেন্ট অফ কস্ট অথবা পার্টিকুলার লেখা যায় টাকা টাকা
আমি অঙ্কটা করে দিচ্ছি, আপনারা দেখেন। এটা ওখানে একটু অপরিষ্কার ছিল, তাই আমি করে দিচ্ছি এটা। তাহলে আমরা শুরু করবো কি দিয়ে? মেটেরিয়াল কস্ট। মেটেরিয়াল কস্ট অথবা র মেটেরিয়াল ইউজ, একই কথা। কত টাকা? 10,000 টাকা। এটা বামে সিলেক্ট করে দিই, তাহলে সবসময় ভালো চলে যাবে। 10,000 টাকা। এরপরে মেটেরিয়াল কস্টের সাথে কি যুক্ত হবে? ব্র্যাকেট, যোগ চিহ্ন, ব্র্যাকেট শেষ, ওয়েজেস। ওয়েজেস আছে কত? ওয়েজেস আছে 6,000 টাকা। আন্ডারলাইন দিচ্ছি আমি। যোগ করার পরে যোগফল হচ্ছে 16,000 টাকা। 16,000 টাকা। আর এটার নাম কি? মেটেরিয়ালের সাথে ওয়েজেস যোগ করলে যোগফলের নাম হয়ে যায় কি? প্রাইম কস্ট। প্রাইম কস্ট চলে গেল। প্রাইম কস্টের সাথে কি যোগ হবে? তাহলে আমরা এই দুইটা আইটেম মেটেরিয়াল এবং ওয়েজেস করে পাই। এখন এখানে যোগ হবে ওয়ার্ক অন কস্ট। কপি করে ওয়ার্ক অন কস্ট প্লাস ওয়ার্ক অন কস্ট। এটা ওয়ার্ক অন কস্ট, এর জন্য কিছু কাজ আছে। এই ওয়ার্ক অন কস্ট এইটাই এখন ওয়ার্ক অন কস্ট বের করতে হবে যে কার উপর? প্রোডাক্টিভ ওয়েজেসের উপর পার্সেন্ট মারতে হবে। এটা অর্থ হচ্ছে ওয়ার্ক অন কস্ট হবে কার উপর? ওয়েজেসের উপর বের করতে হবে। ওয়েজেসের উপর কি করতে হবে? পার্সেন্ট মারতে হবে, পার্সেন্টেজ। তাহলে ওয়েজেস কত? ওয়েজেস কিন্তু দুইটা আছে, এখানে একটা আছে, পুরনো একটা আছে। নতুনটার উপর এই ওয়েজেস এটার উপর হবে। টেন্ডারের সবগুলো নতুন তথ্যের উপর। তাহলে ওয়েজেস কত? 6,000। 6,000 ইন্টু কত পার্সেন্ট? আমরা এখানে বাইর করেছি সেটা। ওয়েজেসের উপর পার্সেন্টেজ হবে এই যে 22%। কাজটা হবে, মনে রাখতে হবে, আমাদের সূত্র ছিল ওয়ার্ক অন কস্টকে ওয়েজেস দিয়ে ভাগ। উপরেরটা বের করতে গেলে ওয়েজেস দিয়ে, ওয়েজেসের ফলাফল যেটা হবে সেটা দিয়ে ভাগ করতে হবে। তবে ওয়েজেস এটা হবে না, পুরনটা হবে না। টেন্ডারের জন্য ওয়েজেস যেটা থাকে সেটা দিয়ে হবে, এটা মনে রাখতে হবে। 22% 22%। তাহলে 6,000 22% বের করতে হবে আমাদের। একটু এদিকে তো অবস্থা খারাপ, অনলাইন আসে কিনা দেওয়া যায় না। 6,000 22%, 6,000 ক্যালকুলেটার কাজ করে কিনা, ইন্টু 22, 22% মানে 0.22, তাহলে 1320। 1300, তাহলে এই টাকাটা হবে 1320 টাকা। 1320। তবে এটা আমরা লাইন করি, কারণ যোগ করতে হবে। কন্ট্রোল ইউ। 1320 টাকা যোগ করার পরে কত হবে? 17,320 টাকা। 17,320। এই 17,320 টাকার নাম কি হবে? এই 17,320 টাকার নাম হবে যে আমাদের ওয়ার্ক কস্ট যোগ করার পরে নাম হবে কি? এটা ওয়ার্ক কস্ট লেখা যায় অথবা কস্ট অফ গুডস, কারণ এটা আছে, এটার নাম দুইভাবে লেখে, ওয়ার্ক কস্ট লেখে, কস্ট অফ গুডস লেখে। আমরা কি লিখে দেব? আমরা এটা কস্ট অফ গুডস লিখে দিই, যে কোনো একটা লিখলে হয়। ওয়ার্ক করার পরে ওই অনেক সময় ওয়ার্ক কস্ট, যে দুইটাই দেখা দিচ্ছি, ওয়ার্ক কস্ট, ওয়ার্ক কস্ট এবং ওয়ার্ক অন কস্ট ভিন্ন কথা। এই ওয়ার্ক অন কস্ট মানে কারখানার উপরে খরচ, আর এই ওয়ার্ক কস্ট মানে কারখানার খরচ, এটা অথবা কস্ট অফ গুডস। কস্ট অফ গুডস, cost of goods equals to cost of goods, বিক্রিত পণ্যের ব্যয়। এটা বের হলো। আর এটার সাথে কি যোগ হবে? এটার সাথে যোগ হবে আমাদের আইটেম তিনটা শেষ, মেটেরিয়াল শেষ, ওয়েজেস শেষ, ওয়ার্ক অন কস্ট শেষ, পাঁচটা থেকে তিনটা ফিনিশ। তাহলে আর একটা কি? জেনারেল অন কস্ট। জেনারেল অন কস্ট এটা দিলাম। এটা কার উপর হবে? এটা জেনারেল অন কস্টের নিচে কি ছিল? পাশে কিছু ওয়ার্ক কস্ট, এই ওয়ার্ক কস্ট এটার উপর। এখানে এই ওয়ার্ক কস্টের নাম কি জন্য দিলাম? এখানে সূত্রের জেনারেল অন কস্ট টু ওয়ার্ক কস্ট লেখা আছে। এই ওয়ার্ক কস্ট এটা লেখা থাকাতে এটাতে এখানে ওয়ার্ক কস্ট লেখা।
এখানে যদি কস্ট অফ গুডস সোল্ড লেখা থাকে এখানে কস্ট অফ গুডস সোল্ড আইটেমটা দিতে হবে, মনে রাখতে হবে। এটা এখানে প্রশ্নের এটা একটু এটার কারণে এটা যদিও যোগ করার পরে ওয়ার্ক অন কস্ট যোগ করার পরে কস্ট অফ গুডস সোল্ড হয়, নামটা কি জন্য দিলাম এখানে কোশ্চেনে বলছে যে এখানে ওয়ার্ক কস্ট লাগার জন্য, সেজন্য ওয়ার্ক কস্ট দিলাম, পাশাপাশি আবার বুঝে রাখার জন্য এটাও দিয়ে দিলাম। মনে রাখতে হবে এখানে যদি ওয়ার্ক কস্ট থাকে ওয়ার্ক কস্ট দিতে হবে, কস্ট অফ গুডস সোল্ড থাকলে কস্ট অফ গুডস সোল্ড দিতে হবে, যেটা থাকে সেটা দিতে হবে। আশা করি বোঝা গেল। তাহলে এটা বের করতে হবে কিসের উপর? ওয়ার্ক কস্টের উপর। তাহলে আমাদের ওয়ার্ক কস্ট হতো 17,320। এই যে নাম যেটা পরে দেওয়া থাকে সেটার উপর পার্সেন্ট বের করতে হবে। 17,320 ইন্টু কত পার্সেন্ট? এটা আমরা বের করছিলাম 6.655%, 6.655%। এত পার্সেন্ট, তাহলে 17,320 করে নিতে হবে। 17,320 ইন্টু 6.65557%, পার্সেন্ট মানে 100 দিয়ে ভাগ 100, তাহলে কত হবে? 1152 টাকা 76 পয়সা। 1152 টাকা 76 পয়সা বের হয়ে গেল। 1152 টাকা 76 পয়সা বা 77 পয়সাও দেখা যায়। এখানে পয়সাগুলো দেখতে হয় ছোট এর মধ্যে। 1152 টাকা 77 পয়সা, তাহলে 1152 টাকা 76 পয়সা পরে 7 আছে সেজন্য 77 পয়সা। এটা আবার যোগ করে নিচে লাগাতে হবে, কন্ট্রোল কিউ। এটার সাথে যোগ করবে কত? 1152 টাকা 77 পয়সা 17,320 টাকা যোগ 17,000 যোগ 17,320 যোগ করার পরে যোগফল হচ্ছে 18,472 টাকা। 18,472 টাকা 77 পয়সা। 18,472 টাকা 77 পয়সা। 18,472 টাকা 77 পয়সা বের হয়ে গেল। এটা কি? এই জেনারেল অঙ্ক যোগ করার পরে যোগফলের নাম হবে কস্ট অফ সেলস, কস্ট অফ সেলস মুখবে অথবা টোটাল কস্ট, যে কোনো একটা লিখলে হবে টোটাল কস্ট। এটা বের হয়ে গেল টোটাল কস্টে। তাহলে আমাদের 5টা আইটেমের মধ্যে 6টা চলে গেল, আর রয়ে গেল কি? নেট প্রফিট। এটা যোগ প্রফিট প্লাস প্রফিট। এই প্রফিট কি করতে হবে? এই প্রফিটটা বের করতে বলা হচ্ছে কিসের উপর? অন সেলিং প্রাইস। প্রফিট আমি আগের অঙ্কের মধ্যে আলোচনা করেছিলাম, আরো 6টা অঙ্ক আলোচনা, 5টা ক্লাস নিয়েছি, ওখানে আলোচনা লাগায় বলা আছে, আপনারা মনে থাকবে আশা করি। আমার এই অঙ্কটা করার আগে প্রত্যেকেই বারবার বলতেছি আমার সিরিয়াল অঙ্ক দেখে আসতে হবে। এক থেকে নিয়ম থেকে শুরু করে লেকচার 1 থেকে প্রতিটা অধ্যায়, যে কোনো অধ্যায় যখন আপনারা অঙ্ক করতে বসবেন অবশ্যই ওই ক্লাসের প্রথম থেকে শুরু করতে হবে, 1 নম্বর থেকে শুরু করে আসতে হবে, নিয়ম থেকে। তখন আপনাদের জন্য অঙ্কটা পানির মতো ইজি হবে, আর না হলে অনেক জটিল হবে, এটা মনে রাখতে হবে। তাহলে এই সেলিং প্রাইস বলা হচ্ছে বিক্রয় মূল্যের উপর 20% প্রফিট। তো এই একটা অঙ্কে তো বিক্রয় মূল্য ছিল, দেখেন আমি দেখাই, এখানে বিক্রয় মূল্য আছে সেলস অফ ইউনিট, তবে এই বিক্রয় মূল্যের উপর না, এটা হচ্ছে তো পুরাতন বিক্রয়। এখন নতুন যে কাজ করতেছি আমরা এটার উপর পার্সেন্টেজ দিতে বলা হচ্ছে। তো এখানে তো আমাদের কোনো বিক্রয় মূল্য ছিল না, এখানে ছিল মেটেরিয়াল ছিল, ওয়েজেস ছিল, আর এখানে 2% ছিল, আর ওখানে কি ছিল? একটা লাভের হার, এই 20% এটা ছিল। 3টা কিছু নাই, সেল নাই। আমরা এখানে সেগুলো নোটও লিখেছি, 5টা আইটেম, এই 5টা আইটেম। এখানে কোথাও সেল নাই, এটাই কোয়েশ্চেন, মুদ্রা দিতে হবে, এটাই কোয়েশ্চেন। এই 5টা আইটেম এটাই কোয়েশ্চেন। এখানে কোথাও সেল আছে? সেল তো নাই। তো সেল না থাকলে আমাদের কি করতে হবে? তাহলে আমাদের এই অঙ্কটা এখানে প্রফিটের মান হচ্ছে কত পার্সেন্ট? 20%। একটা আইটেম রয়ে গেল, যে আইটেমের মান হচ্ছে 20%। তাহলে পুরো অঙ্ক যদি, এই অঙ্কটা যদি পুরো অঙ্কটাই যদি 100 হয়, 100-এর মাঝে যদি 20 না করতে না পারে, তাহলে আমরা কতটুকু করলাম অঙ্কটা? পার্সেন্ট মানে 100, পার্সেন্ট ইকুয়াল 100। তাহলে 100 থেকে আমরা পাই নাই কত? 20 পাই নাই, প্রফিট 20 পাই নাই। তাহলে আমরা ইতিমধ্যে অঙ্কটা শেষ করলাম কত? 80%। 80% পুরো অঙ্ক এটাই, এই অঙ্কটাই পুরোটাই যদি 100 এতটুকু পর্যন্ত আইটেমের মধ্যে আমরা শুধু একটা আইটেম পাই নাই, প্রফিটের আইটেম পাই নাই, যার মানটা হচ্ছে 20। তাহলে 100 থেকে যদি 20 না পাই, পুরো অঙ্কই যদি একদম অঙ্ক সেল পর্যন্ত যদি 100 ধরে,
কারণ পার্সেন্ট শব্দের অর্থ 100, 100 থেকে আমরা এই 20 প্রফিটের মান পাই নাই, তাহলে পাইছি কত 80, তাহলে এই মানটা টোটাল কস্টের মান হচ্ছে 80%। 80% পর্যন্ত আমরা অঙ্ক করেছি। তাহলে আর রয়েছে 20, 80 সাথে 20 যোগ করলে 100। তাহলে এই প্রফিটটা বের করার জন্য ইজি ওয়ে হচ্ছে, আমি এটা ক্যালকুলেশনের মধ্যে অনেক বইয়ের মধ্যে অনেক লম্বা ক্যালকুলেশন করে দেয়, অনেক বড় ক্যালকুলেশন, অত বড় ক্যালকুলেশন করার দরকার নেই, সিম্পল কথাটা মনে রাখলে হয়ে। সিম্পল কথা হচ্ছে যে কি, এই মানটা হচ্ছে 80%, এটাকে 80 দিয়ে ভাগ করলে 1% মান বের হবে। আর আমাদের প্রফিট কত 20%, 20 দিয়ে গুণ করলে 20% মান বের হবে, 80 সাথে বিয়োগ করলে 170 হয়ে যাবে। তাহলে আমি সেটা এখানে দেখাচ্ছি। তাহলে এই মানটাকে 80 দিয়ে ভাগ, এটাকে এখানে দেওয়া আছে কত দিয়ে ভাগ, 80 দিয়ে ভাগ করে এই সমান দিলাম, এটা 1% এর মান বাইরে হলো 230 টাকা 90 পয়সা। তাহলে আমাদের প্রফিট কত 20 গুণ 20 দিয়ে 4618 টাকা 19 পয়সা চলে আসছে। 4618 টাকা 19 পয়সা চলে আসছে। আশা করি আপনারা বুঝে গেছেন, এটাই হচ্ছে প্রফিট। এখানে যোগ করে দিলাম 4618 টাকা 19 পয়সা, এটা হলো প্রফিট। আর প্রফিট যোগ করার পরে কি হয়ে যায়, প্রফিট যোগ করার পরে হয়ে যায় সেল। তাহলে এটা আবার যোগ করতে হবে, এটা কার সাথে যুক্ত করতে হবে, এটা যুক্ত করতে হবে যে 4006 সাথে 18442 এর সাথে এটা যোগ করতে হবে। আমি ক্যালকুলেটরে যাচ্ছি, কোথায় আছে ক্যালকুলেটরটা, অনলাইন ক্যালকুলেটর, এটার সাথে যোগ যোগ বই থেকে দেখতেছি 18477, 18472, 18472.77, 18472 করলে কত আসে 23090 টাকা 96 পয়সা, 23090 টাকা 96 পয়সা, 23090 টাকা 96 পয়সা। আর এটাই হচ্ছে কি সে আমাদের কাঙ্ক্ষিত সেলস বা টেন্ডার প্রাইস, টেন্ডার প্রাইস, টেন্ডার প্রাইস, সেলও বলে টেন্ডার প্রাইস বলে। তবে এটা এখানে অঙ্কের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে এটা বা কোটেশন প্রাইস হবে, এটাও বলে দিই কোটেশন প্রাইস, কোটেড প্রাইস বা কোটেশন, এস্টিমেটেড কোটেশন প্রাইস, এস্টিমেট কোটেড প্রাইস, এটা না সেলস যে কথা, টেন্ডার প্রাইসের কথা, এস্টিমেটেড কোটেড প্রাইস বা কোটেশন প্রাইস সেম কথা। এই তার এত এটাই হবে 23090 টাকায় সেলটা বা টেন্ডার প্রাইস বা এস্টিমেটেড প্রাইস বের হবে। আর এখানে আমি এটা লিখে দিচ্ছি কিভাবে বের করছি, এটা বের করছি যে 18472 18472.77 বাদ চিহ্ন কত দিয়ে ভাগ 80 দিয়ে ভাগ, আমি ওখানে ক্যালকুলেটর দেখাই, এখানে আবার দেখাই দিচ্ছি, 80 দিয়ে ভাগ গুণ কত 20 দিয়ে গুণ, যেহেতু প্রফিটের মান হচ্ছে 20 দিয়ে গুণ, ব্র্যাকেট শেষ, ফলাফল এটা বের হবে। এই হলো আমাদের তৃতীয় পার্ট, 3 নম্বর পার্ট টেন্ডার। উপরে লেখাগুলো লিখে ফেলতে হবে, উপরে লেখাগুলো আমি লিখে নাই, আপনারা লিখবেন, ওই অঙ্কে তো লেখা আছে টেন্ডার প্রাইস। হ্যাঁ, এটাই হলো আমাদের সেই কাঙ্ক্ষিত টেন্ডার প্রাইস 3 নম্বর পার্ট। আপনারা স্টেটমেন্ট শোয়িং দ্য টেন্ডার প্রাইস, স্টেটমেন্ট শোয়িং দ্য টেন্ডার প্রাইস, statement showing the তারিখ নেই, এই প্রতিষ্ঠানের নাম ছিল, কাদের কাজ করতেছে সেটা নাম ছিল না, এই গেল এই আমাদের কাজের
অংশ মানে একটা টেন্ডার কস্টিং। তাহলে আমি অঙ্কটা শেষ করে ফেলেছি, আরেকবার আপনাদের সাথে কথা বলবো এই কাজটা নিয়ে। আপনারা ভালো করে বোঝার জন্য বারবার লাইন চলে যাচ্ছে নেটের, চিন্তা করার কোনো প্রয়োজন নেই, আমি আপলোড দিব, আপনারা পাবেন, সমস্যা করে নাই। যারা পাবেন না ক্লাসটা আবার আপলোড থেকে দেখতে হবে। যাক, আমি মোটামুটি অঙ্কটা শেষ করলাম। এখন আমি এই অঙ্কটার পুরোপুরি আরেকবার কথা বলে যাব আপনাদের সাথে, আপনাদের সুবিধার্থে আরেকবার কথা। তাহলে আমি কোয়েশ্চেনের মধ্যে ফিরে যাই। আমাদের আজকের অঙ্কটা হচ্ছে টেন্ডার কস্টিং। এই একটা অঙ্কের মাধ্যমে কেউ এই অঙ্কটা ভালো করে করলে এই টেন্ডার কস্টিংয়ের যতগুলো অঙ্ক আছে সবগুলো অঙ্ক নিমিশেই এক কথা হচ্ছে এটা, মানে ইজিলি কি করা যাবে, সকল অঙ্কগুলা অবশ্যই সলভ করা যাবে যদি আমার আজকের এই অঙ্কটা কেউ একজন ছাত্র যদি ভালো করে বুঝে, যে বুঝে কিনা সে অবশ্যই পারবে, কোনো সমস্যা হবে না। তাহলে আমাদের এই অঙ্কটা প্রথমত বলছি, এটা হচ্ছে টেন্ডার কস্ট। টেন্ডার কস্ট বুঝে ওয়ে কি, এখানে নতুন কিছু কথা পাওয়া যাবে যেগুলো আমরা গত 6 ক্লাস পর্যন্ত পাই নাই, সপ্তম ক্লাস এসে আজকে পেয়েছি। আমি টেন্ডার কস্টের আরো একটা দুইটা ভিন্ন নিয়ম, এই নিয়ম আর করবো না, প্রতিটি নিয়ম থেকে আমি একটা অঙ্ক করতেছি, কারণ একই নিয়ম যদি বারবার করি শুধু সময় নষ্ট করে। আমি চিন্তা করতেছি একটা নিয়ম থেকে একটা অঙ্ক করবো, এই নিয়মের যতগুলো অঙ্ক প্রত্যেক স্টুডেন্ট সেটা করে ফেলবেন। যদি সমস্যা হয় আমাকে কমেন্ট করবেন। এই যে অঙ্কটার মধ্যে কি, এখানে এই কাজগুলো হচ্ছে পুরাতন সবগুলো তথ্য, আগে দেওয়া তথ্য আমি আর করতেছি না। নতুন তথ্য কি দেওয়া আছে, নতুন তথ্য এখানে দুইটা পার্সেন্টেজ বের করতে বলা হচ্ছে, আর এখানে বলা হচ্ছে যে দ্য কোম্পানি ইজ অ্যাবাউট টু সেন্ড এ টেন্ডার ফর এ লার্জ প্লান্ট, একটা বড় প্লান্টের টেন্ডার পেয়েছে। দ্য কস্টিং ডিপার্টমেন্ট এস্টিমেটেড দ্যাট দ্য মেটেরিয়াল রিকোয়ার্ড উড কস্ট 10,000 টাকা মাল লাগবে। কস্টিং ডিপার্টমেন্ট অনুমান করেছে তার কাজটা করতে 10,000 টাকা মাল লাগবে, মজুরি লাগবে হচ্ছে 6,000 টাকা। তারপর 6,000 টাকা এবার বিক্রয় মূল্যের লাভ করবে 20%। এই কথাগুলো থাকলেই বুঝে, আর শোয়িং দ্য অ্যামাউন্ট অফ টেন্ডার উড, টেন্ডার প্রাইস কত হবে, দাম টেন্ডার মূল্য কত হবে সেটা বের করতে বলা হচ্ছে, 20% লাভ দেবে। তাহলে এই কথাগুলো আমরা নতুন পাইছি, যেগুলো আগে 6টা ক্লাসের মধ্যে কোথাও পাই নাই। এরকম যদি কখনো অঙ্ক দেখেন তাহলে বুঝতে হবে কোয়েশ্চেনটা হচ্ছে টেন্ডারের, আর এখানে টেন্ডার শব্দ লেখা থাকবে, এই যে টেন্ডার তাই অঙ্কের মধ্যে শব্দটা থাকে, আর কথা এগুলো দিয়ে বুঝাবে। আর এর মধ্যে ইতিমধ্যে আমরা যে অঙ্কগুলো করেছি কোথাও এরকম কোনো শব্দ আপনারা পান নাই, কিন্তু এই অঙ্কের মধ্যে পেয়েছি। তাহলে টেন্ডার কস্ট, এটা দ্বিতীয় একটা নিয়ম। এই টেন্ডার কস্টের অঙ্কের মধ্যে 3টা পার্টের অংশ করতে হয়। প্রথম পার্টের অংশ একটা কস্ট করে ফেলতে হবে, আমরা করেছি সেটা হচ্ছে এটাই, আমি আর রেগুলার করতেছি না এটাই। এরপর হচ্ছে কিছু ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশনের জন্য আমি এখানে বইও করা আছে, পাশাপাশি আমি ক্যালকুলেশনটা এখানে করে দিয়েছি আপনাদের সুবিধার্থে। ক্যালকুলেশন এগুলো অনেক বিস্তারিত বুঝেছি, ভিডিওটা দেখে দেখবেন। হ্যাঁ, আমি আর পিছনে যাচ্ছি না, এই একটা ক্যালকুলেশন এগুলো সম্পর্কে বিস্তারিত লিখে এখানে বুঝিয়েছি। দুইটা ক্যালকুলেশন গেল। দুইটা ক্যালকুলেশন করার পরে তৃতীয় পার্ট করার জন্য কি টেন্ডার কস্টের জন্য কি আইটেম লাগবে আমি এখানে লিখে দিয়েছি। 5টি আইটেম প্রয়োজন হবে, এই 5টা আইটেম আপনারা মনে রাখবেন। এই 5টা আইটেম দিয়ে সর্বশেষ এই টেন্ডার কস্টের বুঝিয়ে ফেলেছি। আশা করি আমার ভিডিও দেখলে যে কেউ যদি কম বুঝেন একটু ভিডিওটা আবার দেখে দিলে অবশ্যই করে দিতে। এই গেল আজকের টেন্ডার কস্ট। আমি মনে হয় আপনাদের বোঝাতে পেরেছি। আপনারা নিজেরা দেখবেন, কাজটা আবার করার চেষ্টা করবেন। এই একটা অঙ্ক যদি টেন্ডার কস্টের অঙ্ক আপনারা করেন, আশা করি আপনারা এই জাতীয় অঙ্ক যে কোনো অঙ্ক বই দেখ না কেন বা পরীক্ষার কোশ্চেনটা থাকুক না কেন, নিমিশেই ইজিলি আপনারা কাজটা কি করতে পারবেন, অবশ্যই করে ফেলতে পারবেন। এটা আমার দৃঢ় বিশ্বাস। আর সবসময় যুক্ত থাকবেন। আপনারা এখন নোটও বলবেন, আমার আশা আছে রেগুলার এখন থেকে চিন্তা করতেছি আমি 2বার ক্লাস নিব, একটা সন্ধ্যায় নিব, একটা 10টা বা 10:30টার মধ্যে নিব। রেগুলার ক্লাস করার জন্য আমার একটা চিন্তা আছে, আমার চ্যানেলটা স্টাবলিশ করার জন্য, আমার যত কিছু আমি জানি ইনশাল্লাহ, আমি যদি মরেও যাই অন্ততপক্ষে মানুষের উপকার করার জন্য আমার চ্যানেলটা কাজে দিবে, সবার জন্য অবশ্যই এটা উপকার হবে। আমার সেই চিন্তা ভাবনার দিকে আমার কাজটা করে যাওয়া, আপনাদের অবশ্যই আমার দোয়া চাই, সহযোগিতা চাই। আমি চিন্তা করতেছি যে প্রতিটি বিবিএ এর জন্য, এমবিএ এর জন্য, বিবিএস পাস কোর্সের জন্য, ইন্টারের জন্য আমি সকল ম্যাথ সংক্রান্তগুলো সলভ করে বুঝিয়ে একটা হাতে ধরে বুঝিয়ে আপনাদের জন্য ইউটিউবে আপলোড করে রাখবো। আমি যদি ভিডিও নাও থাকি কোনো সময়, আপনাদের অবশ্যই এটা কি প্রত্যেক স্টুডেন্টকে হেল্প করবে, আমার জন্য দোয়া করবেন যাতে আমি আমার মনের আশাটা পূরণ করতে পারি। আপনাদের সহযোগিতা চাই, সেই জন্য আপনাদের একটাই করণীয়, আপনারা একে অন্যকে বলতে হবে স্যারের ক্লাস নিচ্ছে, স্যারের ভিডিওটা দেখেন, ভালো লাগবে,
অবশ্যই 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 ভালো লাগবে। আমার ক্লাস করলে কেউ কোনোদিন আর কোথাও পড়তে হবে না, যাইতেও হবে না। আমার ক্লাস ভালো। তবে একটা বিষয় যতদিন শেষ করতে না পারে ততদিন তো কারো না কারো কাছে পড়তে হবে, কারণ এতগুলো পড়া সবগুলো তো এত তাড়াতাড়ি সম্ভব না। এমবিএ ক্লাস, বিবিএ ক্লাস, বিবিএস কোর্স, পাস কোর্সের ক্লাস, ইন্টারের ক্লাস। ইন্টার এখনো আমি ধরিনি, আমি শুধু এখন এমবিএ এবং বিবিএ অনার্স বিবিএস নিয়েই আছি, কয়েকটা চ্যাপ্টার নিয়ে। সেই জন্য চিন্তা করতেছি যে একটা একটা গুলো তো আমি শেষ করতে পারবো না। আমি পাশাপাশি ২টা ক্লাস যদি করি বা ৩টা ক্লাস রেগুলার যদি করি, তাহলে আশা করি কিছু কিছু আমি শেষ করতে পারবো। আপনারা আমার সাথে থাকবেন। যারা ইতিমধ্যে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, হৃদয় অন্তঃস্থ থেকে ধন্যবাদ। এবং পাশাপাশি আপনারা আপনার বন্ধু বান্ধবদের বলতে হবে, যাতে করে শুভাকাঙ্ক্ষীদের বলতে হবে, একে অন্য কলেজের ছাত্রছাত্রীদের সম্পর্ক যুক্ত থাকে, লিঙ্ক থাকে, প্রত্যেকে তার তার যার যার ফেসবুকে বন্ধুর সাথে যুক্ত থাকেন, ফেসবুকে আমার ক্লাসগুলো শেয়ার করবেন, ভিডিওগুলো শেয়ার করবেন। শেয়ার করলে অবশ্যই আপনার দ্বারা আরেকজন উপকৃত হবে। আমি চেষ্টা করতেছি সবার উপকার আরেকজন উপকৃত হবে। সেই জন্য আপনাদের অবশ্যই আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে, আমার ক্লাসগুলো অবশ্যই আপনারা আপনাদের ফেসবুকের ওয়ালে, পিন্টারেস্টের ওয়ালে, আপনাদের টোটাল সোশ্যাল মিডিয়ার ওয়ালে শেয়ার করবেন। আমি সবসময় আপনাদের পাশে আছি, চেষ্টা করে যাবো আপনাদের জন্য কিছু করে যাওয়ার জন্য। যদিও দুনিয়া থেকে চলে যেতে হবে সবাইকে, অন্ততপক্ষে অনেকে অনেক কিছু করে যায়, কেউ বই লিখে যায়, কেউ ভালো কিছু করে যায়। আমি চেষ্টা করে যাব আপনাদের যদি দোয়া থাকে, ভালোবাসা থাকে, আমি সবার জন্য ক্লাসগুলো মুক্ত করে রেখে যাব, যাতে করে প্রত্যেকের উপকার হয়। ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনা করে আমি আমার ক্লাস আজকে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। সাউন্ড ব্যাগে পারবি না বাবা, তুই একটা ব্যাগে কিগুলো দেখছিল বাবা। আমি একটা পারবি
এই যে ব্যাগ কিছু নাই তো টাকা 10 টাকা একটা দিন না না তো যাবো বল না তুই ব্যাগে কিছু নাই দিল তখন না এখন আমি একটু 10 টাকা দিচ্ছি কিন্তু কোথায় গেছে কোথায় 10 টাকা